আমি ঢুকে গেলাম। আমার মোবাইলটা খুঁজতে দিলাম। আচ্ছা, আবার এটা নিচে কেন, উপরে না কেন? শুরু করেন, মুন্না ভাই মাঝখানে এসে জয়েন করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ফেস দ্য পিপল এই এপিসোডে। আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং পপুলার বলা যায় জনপ্রিয় কয়েকজন অতিথি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যেভাবে কথা দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে যে এই কয়েকজনকে নিয়ে আমি আসছি, যাদের মধ্যে রয়েছেন আপনাদের সকলের প্রিয় চারজন জনপ্রিয় মুখ। আমি পরিচয় করে দিতে চাই বিএনপির সাবেক সাংসদ, জনপ্রিয় টক শো সেলিব্রিটি, আপনারা যার অপেক্ষায় রয়েছেন, আপনারা যার কথা বারবার জিজ্ঞাসা করেছেন, তিনি হলেন আমাদের সাবেক সাংসদ বিএনপির আশিফা আশরাফি পাপিয়া, সাবেক এমপি। পাপিয়া আপা, আপনি কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আছি ভালো, আপনারা ভালো আছেন তো? জি ভালো আছেন আপনারা? আমি ভালো আছি। জি ধন্যবাদ। আমাদের সাথে আছেন বর্তমান সরকারের মাননীয় সংসদ সদস্য মিস শামীমা শাহরিয়ার, শামীমা শাহরিয়ার এমপি, সংসদ সদস্য। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। সাগর ভাই কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আপনাদের সকলের প্রিয়, আপনারা সবাই বারবার আমাকে অনুরোধ করেছেন বিভিন্নভাবে কেন আমি রবিউল আলমকে আনছি না। ওনার কথা আপনাদের সবার ভালো লাগে, উনি আপনাদের সবার প্রিয় একজন ব্যক্তিত্ব, টকশো ব্যক্তিত্ব, জনাব বিএনপি নেতা জনাব রবিউল আলম। রবিউল ভাই ভালো আছেন নিশ্চয়ই, শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি ভালো আছি, আপনারাও সবাই ভালো আছেন নিশ্চয়ই। জি দর্শক, আমার আজকেও একটু লেট হয়ে গেছে, এর কারণ আপনার প্রযুক্তিগত সমস্যা। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হবেন আপনাদেরই সবার প্রিয় বর্তমান সরকারের অন্যতম সংসদ সদস্য, জনপ্রিয় মুখ জনাব হাবিবে মিল্লাত মুন্না। আমরা মুন্না ভাইয়ের অপেক্ষায় আছি। আমি জয়েন হয়ে গেছি তো। ও আছেন? ও সরি মুন্না ভাই, আমি দেখিনি আপনাকে। আপনি তো আছেন। গ্রেট মুন্না ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অপেক্ষা করেছিলাম একটু আগ পর্যন্ত। আপনি নিশ্চয়ই ভালো আছেন, শুনতে পাচ্ছেন? জি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। ভেরি গুড। সবাইকে অভিনন্দন জানাচ্ছি ফেস দ্য পিপল অনুষ্ঠানে, এবং আশা করি আপনাদের মন মতো একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। এবং আজকের অতিথিরা আমাদের কাছে অবশ্যই দিক নির্দেশনামূলক বর্তমান সংকট নিয়ে আলোচনা করবেন এবং একটি ফলপ্রসূ ফলাফল এই আলোচনা থেকে বেরিয়ে আসবে। কারণ আজকের এই আলোচনার বিষয়বস্তু আমি দিয়েছি আগামীর ভবিষ্যৎ, যে করোনার পরবর্তীতে বা এই করোনাতে যে আমরা সংকট অতিবাহিত করছি, সামনের সময়টা আমাদের কেমন আসতে পারে, কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব, কিভাবে করা উচিত, দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিভাবে একসাথে কাজ করে আমরা সামনের সোনার বাংলাকে গঠিত করতে পারবো, আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবো। যাই হোক, আমি সরাসরি চলে যেতে চাই আজকের মূল আলোচনায়। আমি প্রথমত এই আলোচনাতে প্রশ্ন করতে চাই জনাব প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, মাননীয় সংসদ সদস্য। আপনার কাছেই প্রশ্ন শুরু করতে চাই। আপনি যেহেতু আমাদের এখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, এবং আপনি একজন ডাক্তার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি একজন ডাক্তার। আর বর্তমান যে সংকটটা আমাদের মধ্যে বিরাজমান, সেটা আসলে আপনাকে বা ডাক্তাররা যারা আছে তাদের বিশাল একটা ভূমিকা আমাদের প্রয়োজন। কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি ডাক্তারদের কাছ থেকে কিন্তু আমরা সত্যিকার অর্থে যেই সহযোগিতা পাওয়ার কথা ছিল, এবং স্বাস্থ্য খাত নিয়েও বিশাল একটি সংকট যাচ্ছে, যেমনই করোনা ভাইরাস সংকট, পাশাপাশি স্বাস্থ্য খাতের একটা বিশাল সংকট দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে আমরা পরামর্শ চাই কিভাবে এই সংকটকে মোকাবেলা করে এবং রাজনৈতিক অবস্থান থেকে কিভাবে আপনারা মোকাবেলা করছেন, কতটুকু সফল হচ্ছেন, কি বিফলতা আছে, এবং কেন আপনারা বিরোধী দলকেও আপনাদের কাছে নিতে পারছেন না। এই সবকিছু মিলে আপনার কাছ থেকে মন্তব্য যাচ্ছি, জনাব হাবিবে মিল্লাত মুন্না। ধন্যবাদ দর্শকদের। আমরা বৈশ্বিক মহামারীতে আছি, এটা আমরা সবাই জানি। আমরা এটাও জানি পৃথিবীতে, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে এই ধরনের মহামারীর প্রকোপ গত আমাদের জীবনকালে দেখা হয় নাই। এবং আফ্রিকাতে ইবোলা গেছে, সার্স গেছে, মার্স গেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের অভিজ্ঞতাহীন।
এবং এই অভিজ্ঞতা না থাকার কারণে আমরা এবং আমাদের মতো দেশগুলো এবং উন্নত বিশ্ব প্রস্তুতি কম থেকেই আমরা একটু প্রথমে মনে হয়েছে সমন্বয়হীনতা, পরে মনে হয়েছে সামর্থ্যের সীমাবদ্ধতা। যেভাবেই হোক না কেন, আপনি ডাক্তারদের কথা জিজ্ঞেস করেছেন, ডাক্তারদের মধ্যে থাকছেন আমাকে, আপনারা দেখেন বাংলাদেশে গ্লোবাল স্ট্যান্ডার্ডের চিকিৎসা পেতে চান, তাহলে আমাদের যে ডাক্তার আছে তার থেকে প্রায় 40 থেকে 45 ভাগ আরো বেশি ডাক্তারের দরকার হবে। 70 থেকে 80 হাজার ডাক্তার, নার্সের দরকার, নার্স লজিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান এবং 8 লক্ষের দরকার হবে। সেটি আমাদের অভাব রয়েছে। সুতরাং আমি ইংল্যান্ডে কাজ করেছি, আপনারা জানেন, আয়ারল্যান্ডে মিলে 17 বছর ছিলাম আমি, কার্ডিয়াক সার্জন হিসেবে কাজ করেছি। আমরা সেখানে 48 থেকে 49 ঘন্টা কাজ করতাম, 5-8 ঘন্টা সংখ্যা কম হওয়ার কারণে এবং রোগী বেশি হওয়ার কারণে, জনসংখ্যা বেশি হওয়ার কারণে তাদেরকে 3 দিন 4 দিন এই কাজটি করতে হয় এবং তারা বিশেষ করে বিকেলে রাত 1টা-2টা পর্যন্ত অনেকে রোগী দেখতে হয়। এটা আমরা খারাপ দৃষ্টিতে দেখতে পারি, তাদেরকে ধরেন কষাই ডাকতে পারি কিংবা চামার বলতে পারি, কিন্তু তারা যদি এই চিকিৎসা সেবাটা না দিতেন তাহলে বাংলাদেশের জনগণ চিকিৎসা সেবা পেত কোথা থেকে? এটি অবশ্যই আপনাদের চিন্তা করে দেখার দরকার আছে। দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় রেফারেল সিস্টেমটি নেই, আমাদের সরকারের সময় নেই, এর আগে যে সমস্ত সরকার কখনোই ছিল না, এবং বাংলাদেশ 50 বছর হয়ে গেছে, প্রায় 50 বছর, এবং তার পূর্ববর্তী সময় রেফারেল সিস্টেম না থাকার কারণে যেটি হচ্ছে, বা ডাক্তাররা ওভার বার্ডেন হচ্ছে, যিনি একটু ভালো চিকিৎসা করেন বলে যার প্রশংসা রয়েছে তার কাছে সরাসরি যাওয়া যায় এবং সরাসরি দেখানো যায়, এবং তাতে কি হচ্ছে, যে কোনো ডাক্তারের কাছে যেতে পারি এবং আমার সামান্য সঠিক একটা স্পেশালিস্টের কাছে চাই, এতে স্পেশালিস্টের সেবাটা তাদের না দিয়ে অন্য জায়গায় সময়টি নষ্ট করতে হচ্ছে। জনাব ডক্টর হাবিব মিল্লাত মুন্না, আপনার যদি কোনো মাইক্রোফোন বা হেডফোন থাকে সবচেয়ে ভালো হতো, কারণ আপনার সাউন্ড মিসিং হচ্ছে মাঝে মধ্যে। আপনি এই সুযোগে আপনি যদি আপনার কোনো হেডফোন থাকে তাহলে অবশ্যই লাগালে পরে, কারণ আপনি ইম্পর্টেন্ট কথাগুলো বলছেন, মাঝে মাঝে কাট হয়ে আসছে। আমি কি মিসিং হচ্ছে? আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি যেতে চাই একই প্রশ্ন নিয়ে, পাশাপাশি হাবিব মিল্লাত মুন্না যে আশার বাণী শোনাচ্ছেন যে সঠিক পথেই আছে আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তাররা তাদের যে পর্যাপ্ত সেবা দেওয়ার কথা সেটা দিয়ে যাচ্ছেন 80% পাপিয়া। আপনি কিভাবে এটাকে নিচ্ছেন? আপনি মনে করছেন যে সঠিকভাবে দিচ্ছে কিনা, আমরা নাগরিক হিসেবে পর্যাপ্ত সেবা পাচ্ছি কিনা সরকারের কাছ থেকে? জি, এখানে সরকারের কোনো প্রস্তুতি নাই, প্রথম বিষয়। আর স্বাস্থ্য খাতে কোনো প্রস্তুতি তাদের নাই। করোনাকে তারা প্রথম খুব হালকাভাবে নিছিল এই সরকার, এবং তারা মুজিব বর্ষ পালন নিয়ে অনেক ব্যস্ত ছিল। তারপর যখন দেখা গেল যে না, করোনা বিশ্বব্যাপী একটা মহামারী এবং ত্রাসের মতো একটা আকস্মিক অন্ধকারের ব্যাধি হিসেবে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তখন তারা বক্তৃতা শুরু করে দিল। ওনাদের ক্রীড়ামন্ত্রী বলে দিল যে 64টা জেলায় 64টা স্টেডিয়াম আছে, সব স্টেডিয়ামে করোনা রোগীর জন্য আমরা দিয়ে দিচ্ছি। তারপরে ধরেন স্বাস্থ্যমন্ত্রী বলে দিলেন যে না, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে, আমরা একবার জান দিয়ে দেবো করোনা মোকাবেলার জন্য। তারপরে ধরেন প্রতিদিন প্রণোদনা, এই যে প্রণোদনার বক্তৃতা আসতেছে, এই দিচ্ছি 10 টাকা কেজি চাল দিচ্ছি, রিলিফ দিচ্ছি, 7 দিচ্ছি, 17 দিচ্ছি, এতে সারা বাংলাদেশের জেলায় থানায় ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিব্রত হচ্ছে। কারণ বক্তৃতাতে প্রণোদনা আছে, বাস্তবিক অর্থে মাঠে কি নাই। স্বাভাবিক কারণে আওয়ামী লীগ কারা করে না করে একটা ছোট্ট জায়গায় সবাইকে আমরা চিনি, কিন্তু এখন বক্তৃতার সাথে যখন জিনিসের সামঞ্জস্যপূর্ণ নাই, কথার কোনো মেন নাই, তখন ওই আওয়ামী লীগের নেতা কর্মীগুলোকে মাঠ লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে জবাবদিহি করতে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে এখানে প্রস্তুতি নাই কেন? ওনারা বক্তৃতা দিতে দিতে জীবন দিয়ে দেয় যে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি এবং সরকার প্রধান 10 টাকা টিকিট করে মাঝে মধ্যে চোখ দেখাতে যাচ্ছেন, এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন। এখন ঘটনাটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক আর অমুক যে লেকচার 10 বছর থেকে দিচ্ছে তারা। এখন এইখানে দরকারটা কি? দরকার আইসিইউ, মানুষের কৃত্রিম শ্বাস প্রশ্বাস, অক্সিজেন। এখন এই যে জেলা শহরে 64টা সদর হাসপাতাল আছে, এই সদর হাসপাতালে 5টা কি 7টা কি আইসিইউ বেড কি সরকার করতে পারছে? সরকার প্রধানই বলেন, রাষ্ট্রই বলেন, কি যারা দায়িত্বপ্রাপ্ত জায়গা আছেন তারা কিন্তু করতে পারেন নাই। তাহলে একটা জেলা সদরে আপনার টেস্টের
এই যে করোনা টেস্ট, সেটারও যেমন কোনো প্রকার সুযোগ সুবিধা নাই, ঠিক তেমনি ভাবে একজনের শ্বাসকষ্ট যদি শুরু হয় তাকে রাজশাহী মেডিকেলে নিতে হবে। রাজশাহী মেডিকেল, চিটাগাং মেডিকেলের যে বর্বরতা দেখলেন, তো নির্মমতা বলবো, যে এসালাম গ্রুপ সাহেবের, এসালাম গ্রুপের যে মালিকরা, তারা কয়েক ভাই অসুস্থ হলেন যখন, একজন তারা কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছে, আরেক ভাইয়ের অবস্থা খারাপ দেখে ওই ভাইয়ের মুখ থেকে সরাই নিয়ে এই ভাইকে যখন দিল, তো যেটা সরানো হলো সেই ভাইটা মারা গেল। এটা কত ট্র্যাজেডি কল্পনা করতে পারেন? এবং বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেলের মতো একটা মেডিকেল কলেজে পর্যন্ত যে কয়টা বেড আছে আইসিইউ সিসিউ শ্বাসকষ্ট কৃত্রিম ভাবে চালানোর, এটা চিন্তা করতে হবে সরকারকে। শুধু তর্কের ক্ষেত্রে তর্ক, বিতর্কের ক্ষেত্রে বিতর্ক করলে হবে না। আমি মুন্না ভাইকে স্বাগত জানাই যে এইখানে অনেক কিছুটা উদারতার কথা বলেছেন, যে আমরা যেমন স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা করতে পারি নাই, বিগত সরকারগুলো ঠিক সময় করে নাই। এই যে একটা সত্য কথা উনি বললেন, কারণ হয় কি, যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকে। এখন 10টা বিগত 12টা সরকারও 15টা করতে বছর, পারে নাই, সেটাও কিন্তু আপনারা স্বীকার করতে হবে। না আমি সেখানে আসতেছি, শোনেন, আমার কথা হচ্ছে মানুষ তো স্বয়ংসম্পূর্ণ না, আর আমি তো কোনো রোবট না, যন্ত্র 100-100, ঠিক আছে না? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জেলা শহরের, ওনাকে আমি ধন্যবাদ স্বীকারও দিচ্ছি যে ওনার সাথে আমি অনেক সময় টকশো করছি, অনেক টকশো দেখছি, কিন্তু সত্য, বিন্দুমাত্র সত্য উনি স্বীকার করতে চান না, স্বাস্থ্য খাতে বিশেষ করে। তো যাই হোক, এইটা উনি স্বীকার করছেন, ভালো ডাক্তার কথা। মানুষ কেমনে এখন 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 মুন্না ভাই, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একজন ডক্টর, এই করোনা থেকে বাঁচার পথ কি? প্রথম হচ্ছে আপনার যে করোনা থেকে লকডাউন। এখন আপনারা ঈদের পরে লকডাউনটা যদি 1 মাস 1.5 মাস বাধ্যতামূলক করে দিতেন, তাহলে মানুষ কিন্তু সেভ হতো। আমার যেহেতু অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী, ডাক্তার, নার্স, সমস্ত কিছু আমার এই মহামারী থেকে মোকাবেলা করার জন্য অপ্রতুল। তাহলে অপ্রতুলের ব্যাপারে তো আমাদের একটা সঠিক পদক্ষেপ নিতে হবে, যে মানুষের জীবনটা, জীবিকাটা যাতে নিরাপদ থাকে। এই যে গার্মেন্টস নিয়ে নাটক করলো, এই খুলে দিল, সেই খুলে দিল, তারপর দেখা আমি যাচ্ছে সেটাতে বেতন মাসে আসছি। ছাঁটাই আশিফ চলছে। আশরাফি না, পাপিয়া, আমাকে আপনার কাছে একটু শেষ করি। অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনি, না, আমি সবার অভিযোগের কাছে ব্যাপার না, একটু যেতে অভিযোগ চাই, না। পরবর্তীতে আপনার কাছে আবারও আসবো। প্লিজ আমাকে একটু সুযোগ দেন এই পর্যায়ে। আমি শেখ রবিউল ঠিক আলম আছে। আপনার কাছে যেতে চাই, বিএনপি নেতা। আপনাদেরও তো যথেষ্ট ফেইলিউর আছে বিএনপি থেকে, আপনাদেরকেও রাস্তায় দেখা যাচ্ছে না এমন অভিযোগ রয়েছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে আওয়ামী লীগ থেকে কিন্তু এমন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে, বিভিন্ন টক শোতে আমরা দেখতে পাই। আপনারা আসলে কি করেছেন? আপনি ঢাকাতে আছেন, বিশেষ করে আপনাকে আমি আরেকটা খুব স্পর্শকাতর একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো যে আপনি কিন্তু এই গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যখন করোনা ভাইরাস অলরেডি স্প্রেড আউট হয়ে গেছে বাংলাদেশে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কেন আপনি তখন অংশগ্রহণ করেছিলেন? আপনি তো পারতেন যে না, আমি অংশগ্রহণ করতে চাই না, আমি মানুষের এই করোনা ভাইরাস সংকটকে মোকাবেলার অংশ হিসেবে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তারপরে আপনি কেন নির্বাচন অংশগ্রহণ করলেন? সেই প্রশ্নটা অনেকের কাছ থেকে এসছে, আমি আপনার কাছে করলাম। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফেস দ্য পিপলের দর্শকদেরকে। আপনি শেষে যে প্রশ্নটা করেছেন সেখানেই থাকি। সেটি হচ্ছে যে আমার নির্বাচন চলাকালীন সময়ে ঠিক শেষ মুহূর্তে করোনার প্রাদুর্ভাব হয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করেছিলাম নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য। আমার দল দাবি করেছে, নির্বাচন কমিশন কর্ণপাত করে না, তারা ওই শিডিউল ডেটে নির্বাচনটা অব্যাহত রাখে। আর আমার দল যেহেতু ওই নির্বাচন বর্জন করেনি, অতএব ব্যক্তিগতভাবে দলের সিদ্ধান্তের বাইরে আমার পক্ষে নির্বাচন থেকে সরে যাওয়া সম্ভব ছিল না। যেহেতু নির্বাচন কমিশন নির্বাচনটা অব্যাহত রেখেছে এবং দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে থাকতে হবে, যার ফলে করোনার মধ্যেও সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা সৃষ্টি করে আমি নির্বাচনে থাকার চেষ্টা করেছি এবং নির্বাচনে আমি ছিলাম। নির্বাচন কি হয়েছে জনগণ দেখেছে। এটা থেকে এই সুবিধাটা অন্তত হয়েছে যে করোনার ভয়ে আওয়ামী লীগ ভীত হয়নি, করোনার কারণে আওয়ামী লীগ সচেতন হয়নি, করোনার কারণে আওয়ামী লীগ গণমুখী হয়নি। নির্বাচনটা একটা রেজাল্ট প্রকাশ করে তাদের বিজয় নিশ্চিত করা দরকার ছিল, তাই সেটা করেছে। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার দল থেকেছে তাই আমি থেকেছি, এটাই হচ্ছে দলের একজন মনোনীত প্রার্থী হিসেবে আমার দায়িত্ব। যেহেতু দল জনগণের কাছে গিয়ে নির্বাচনটা করতে চেয়েছে, সেটাকে আমি। আপনি ব্যক্তিগতভাবে তো সরে আসতে পারতেন জনাব রবিউল আলম, আপনি তো, আমরা জানি যে আপনি জনপ্রিয় একজন প্রতিনিধি। না, একটা দলের মনোনীত প্রার্থীর পক্ষে দলের সিদ্ধান্তের বাইরে সরে আসার কোনো সুযোগ নেই। যেহেতু আমি দলের মনোনীত প্রার্থী, আমি দলের দায়িত্বশীল এই এলাকার নেতা। কিন্তু আপনারাই আবার যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে প্রশ্ন তোলেন,
সেখানে কিন্তু আপনাদের এই অবস্থানটা একটু বিতর্কিত রয়ে যায় না? কারণ আপনিও তো পাবলিকলি গ্যাদারিং করেছেন, আপনি অনেক মিটিং মিছিল করেছেন, সেখানে কি আপনি দাবি করেন না বা আমরা মনে করতে পারি না সেখান থেকেও স্প্রেড আউট হতে পারে? না, আমি আপনাকে বলেছি মনে হয় সর্বোচ্চ সতর্ক থেকে কম সংখ্যক মানুষকে গ্যাদার করেই শেষ মুহূর্তে আমি প্রচার প্রচারণা করেছি, করোনাকে গুরুত্ব দিয়ে এবং করোনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে গিয়ে। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে একবার শেষ মুহূর্তে এসে করোনার প্রাদুর্ভাব হয়, তখন নির্বাচনের আর মাত্র 5 থেকে 6 দিন বাকি। এখন নির্বাচন কমিশন যদি নির্বাচনটা বন্ধ না করে অথবা তো পিছিয়ে না দেয়, স্থগিত না করে, আর আমার দল যদি নির্বাচনে থাকে, সেই দলের প্রার্থী হিসেবে আমার কি করণীয় থাকে? তারপরেও একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন প্রার্থী হিসাবে আমি চেষ্টা করেছি করোনার বিধিনিষেধগুলি মেনেই জি, প্রচার আপনি প্রচারণা সেটা করবার। করেছেন, সেটা আমরা দেখেছি। আপনি ব্যক্তিগতভাবে অনেক অনেক কম মানুষ নিয়ে আপনি বিভিন্ন মিটিং মিছিলে আপনি অংশগ্রহণ করেছেন, সেটা দেখেছি। যাই হোক, তারপরেও রয়ে যায় আবার আপনাদের মুখ থেকে যখন শুনি যে আপনারা সরকারের বিভিন্ন এই যে গ্যাদারিং গুলিকে আপনারা সমালোচনা করছেন। সরকারের গ্যাদারিং নিয়ে আমাদের যে সমালোচনা, তার চেয়ে বড় হচ্ছে সরকারের অব্যবস্থাপনা নিয়ে হ্যাঁ, সমালোচনা। সেটা তো পরবর্তীতে আমি স্প্রেড আউট যখন থেকে হচ্ছে সেগুলি নিয়ে একটু আপনাকে জিজ্ঞাসা করেছি। এই পর্যায়ে আমি যেতে চাই শামীমা শাহরিয়ার এমপি আপনার কাছে একটু ব্যতিক্রমী প্রশ্ন আছে আমার। আমি সার্বিক রাজনৈতিক আলোচনার বাইরে আপনার কাছে যেতে চাই। আপনি আরেকটি সংকটের এলাকাতে আছেন, যেটা সারা বছর এই সংকট থেকে যায় বা আছে। আপনি হলেন হাওর, সিলেটের হাওর অঞ্চল থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন। সেই অঞ্চলে অলরেডি সবসময় সংকট লেগেই থাকে। এই করোনা ভাইরাসের সময়কালীন সময়ে আপনারা কিভাবে সেই অঞ্চলটাকে হ্যান্ডেল করছেন বা আপনার কি ভূমিকা সেই অঞ্চলে আছে? আপনি কিভাবে ভূমিকাটাকে আপনি ফেস ধন্যবাদ করছেন? সাগর ভাই। এবং যারা আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি আরেকটু সামনে আসবেন এবং আপনার স্টাক হয়ে আছেন সামহাও। হ্যাঁ, জি কাছে আছে মনে হয়। হ্যাঁ, জি, ধন্যবাদ সাগর ভাই। এবং যারা আপনার মাধ্যমে আমাকে শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আছেন আমার সকল বক্তা সবাই আমার শ্রদ্ধেয়, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসলে আজকে আমাদের যে বিশেষ করে যে আজকের যে প্রসঙ্গটা, সেটা হলো আসলে কিভাবে আগামী। আমি যদি বলি যে আমাদেরকে আসলে সবাইকে আসলে বদলাতে হবে। আমাদের আচার আচরণ, আমাদের স্বভাব চরিত্র, অভ্যাস, জীবন আচার, জীবনবোধ সবকিছু কিন্তু আমাদেরকে বদলাতে হবে। আমি প্রথম থেকে আসলে সবার কথা শুনছিলাম এবং এই কথা শুনে আসলে আমি একটু এই প্রথমে একটি কথা বলে নিই যে আমি আসলে আমার এখানে শ্রদ্ধেয় আপার আসলে সবসময় আপার টক শো আমি দেখি শুনি। এবং আপা কিন্তু আমাদের আগেই সংসদে গেছেন, কারণ আমরা আপার কাছ থেকে কিন্তু শিখবো। কিন্তু আমি মনে করি যে আসলে তর্ক খুচাখুচি এই জিনিসগুলো এখন আসলে আমাদেরকে আজকের যে টপিক যে কি হবে আগামী, সেটা আসলে সবাইকে ভাবতে হবে, কারণ আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। আর হ্যাঁ, এই কিন্তু জন্য আগামী সে ঠিক আছে, আগামীটা বর্তমানকে আমরা কনসিডার করি, কিন্তু আগামীটাকে বিবেচনা করবো, সেটাও মাথায় রাখতে হবে। কারণ বর্তমানকে আমি এই জন্যই বলি যে আসলে এই জন্যই বললাম যে আমাদেরকে বদলাতে হবে। আগের মতো আর দোষাদোষির আসলে রাজনীতি করা যাবে না, ব্লেম গেম আর খেলা যাবে না, এগুলো বাদ দিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হবে। কারণ এই যে করোনা সংকট, এই সংকট কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখনো যদি আমরা এই শিক্ষা না নিতে পারি, তাহলে আমি মনে করি এটা হবে আমাদের পরাজয়, এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আমি মনে করি এখানে যে কথাগুলো বলেছেন, প্রথমে আমি বলি যে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে, ভুল আছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে সারা বিশ্ব যেখানে ব্যর্থ, যেখানে সারা বিশ্বের উন্নত দেশগুলো কিছুই পেরে উঠছে না, সেখানে আমি মনে করি আমরা অনেক ভালো অবস্থানে আছি। আর কেমনি ভালো আছি সেটা আসলে অনেকে স্বীকার করবেন না, কিন্তু আমি মনে করি অনেকেই মনে মনে সেটা স্বীকার করেন। গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে, গ্রামে গ্রামে মৃত্যুর সংখ্যা বাড়ছে, গ্রামে গ্রামে হাজার হাজার সংক্রমণ বেড়ে যাচ্ছে। আপনি কিভাবে মনে করছেন যে আপনারা ভালো আছেন? কিন্তু আমি মনে করি অন্যান্য উন্নত দেশের তুলনায় আমরা এখনো অনেক ভালো আছি। এবং ভালো থাকার যে একমাত্র কারণ আমাদের যে মাননীয় উন্নত দেশে অলরেডি শেষ হয়ে গেছে। উনি উন্নত উন্নত দেশে যখন শুরু হয়েছে, যখন শেষ হয়েছে, এরপরে কিন্তু আমাদের শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
যখন থেকে এই করোনা প্রভাব বাংলাদেশে দেখা দিল, আপনারা জানেন যে আমাদের যে মুজিব বর্ষ যে উদযাপনের যে আমাদের যে অনুষ্ঠান আমাদের হাতে আমরা নিয়েছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব উদযাপন বন্ধ করে দিয়েছেন একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে। এই করোনা মোকাবেলার জন্য উনি বারবার বাংলাদেশের মানুষকে আহ্বান করেছেন, সকল পর্যায়ের মানুষকে উনি আহ্বান করেছেন। আজকে যে প্রশ্নগুলো আসছে যে সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যর্থতা, তো আমি একটা জিনিস বলি যে অনেকে চেয়েছিলেন যে আজকে আমার মানে যারা করোনায় যত মানুষ না মরবে তার থেকে অনেক মানুষ যেন না খেয়ে মারা যায়, কিন্তু অনেকে চেয়েছিল রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, খুন ডাকাতি চুরি রাহা যেন অনেক বেড়ে যাবে। আবারও আপনার কাছে আবারও আসবো আমি, আপনার কাছে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর আপনি পরবর্তীকালে দেবেন। আপনি একদম আপনিও কিন্তু প্রসঙ্গটা টেনেছেন, আপনি কিন্তু আশার বাণী শুনিয়ে আবার সেই প্রসঙ্গে আসলেন। আমি সেই প্রশ্ন সেই সম্পর্কিত প্রশ্নে আমি যেতে চাচ্ছি। হাবিবে মিল্লাত মুন্না, আপনার সহকারী বা আপনার সহযোগী বা আপনারই সমকালীন একজন সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এই প্রসঙ্গটি এনেছেন যে চুরি দাড়ি বা হত্যা রাহাজানি, এই প্রসঙ্গটা আমি এখন বাধ্য হয়ে আনতে হচ্ছে যে আসলেই তো চলমান। আমি আজকেও যদি টিভির খবরে দেখি, পত্রিকার খবরে দেখি, আমরা দেখেছি যে করোনার রেজাল্ট ফলাফল নিয়ে, টেস্ট নিয়ে বাণিজ্য চলছে। কতটুকু খারাপ মানসিকতার মানুষ আমরা হতে পারি, এগুলি কি আসলে আপনাদের সরকারের যে আইন এবং রুল অফ লর কি ল্যাকিংস বলে আপনারা স্বীকার করছেন না? পাশাপাশি স্বাস্থ্য খাতের কথা বললেন শামীমা শাহরিয়ার, স্বাস্থ্য খাতের সফলতার কথা আপনিও শোনালেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আপনাদেরই সহযোগী একজন এমপি উনি হতাশা ব্যক্ত করেছেন, ভিডিওতে উনি বলেছেন যে এই স্বাস্থ্য খাত কিভাবে চলছে উনি নিজেও জানেন না, একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে। সবকিছু মিলিয়ে আপনার মতামত চাই জনাব হাবিব মিল্লাত মুন্না। আপনি তো আসলে আমাদের উপস্থাপনা করছেন এবং আপনি অনুষ্ঠানটা কন্ট্রোল করবেন। আপনি একটা কথা বললেন যে কোন দেশে করোনা শেষ হয়ে গেছে, একটু দয়া করে দেশটির নাম বলবেন কি, যে কোন দেশ থেকে আমি বলেছি শেষের পথে। আপনি বলেছেন শেষ হয়েছে, শেষ কোন দেশের শেষের পথে আমাকে একটু বলবেন কি? আমি ডাক্তার থেকে জানলাম। বলি আমি কানাডাতে অলমোস্ট আজ গত কালকে থেকে সবকিছু ওপেন করে দিয়েছে। আমি যেখানে আছি তার অর্থ কি? এর অর্থ হলো, আমি একটা কথা বলি শুনেন, কানাডাতে কি হচ্ছে আজকাল ডিজিটাল টেকনোলজি, সারা পৃথিবীর সবাই সবকিছু জানে। সেইখানে আপনি বলছেন কোথাও করোনা শেষ হয় নাই, কোথাও করোনা শেষ হবে না খুব শীঘ্রই, সুতরাং এই কথা বলা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছেন কোথায় শেষ হবে আর কোথায় পিক যাবে WHO বলতে পারছে না, আমরা কিভাবে বলি? দ্বিতীয়ত আপনি বলছেন যে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে, গ্রামে গ্রামে মৃত্যু হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশের গ্রামগুলোতে বিশেষ করে কি জন্য জানি না, আল্লাহর রহমতের জন্য সম্ভবত এখনো কিন্তু তেমন ভাবে ছড়ায়নি। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখে থাকেন, আমার নির্বাচন নিয়ে কিন্তু একটা গ্রামে সারা জেলায় আক্রান্তের সংখ্যা হচ্ছে 302 জন, আজকে লেটেস্ট, আজকে দুপুরের খবর, টেস্টের রেজাল্ট আমার ফোনে জানিয়েছে। আর সারা বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 1,20,000-এর কাছাকাছি। সুতরাং গ্রামগুলো একটু ভালো আছে। আমাদের রেড জোন গুলো এগুলো হচ্ছে বড় বড় শহরগুলো। আমি আসলে আজকের দিনটিতে আমি ওই রাজনৈতিক আলোচনায় আমাকে খোঁচালেও আমি যাব না, কারণ সেই মনের অবস্থাও নাই, দেশের অবস্থাও নাই, জনগণ সেটা শুনতে চাইবে না। আমি যেটা বলতে চাই যে আমরা যখন কথাগুলো বলি তখন যেন একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলি। কমিউনিটি ক্লিনিক তৈরির কি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমি বলবো না যে বিএনপি 98 সনেও বুঝতে পারে না, এখনো বুঝতে পারছে না, আমি এই তর্কে যাব না। তবে আমি একটি কথা বলতে চাইবো, সেটি হচ্ছে যে এটি শুধুমাত্র নন ডক্টর কিছুটা মেডিকেল ট্রেনিং দিয়ে শুধুমাত্র 32টা ওষুধ বিনামূল্যে দেওয়ার যোগ্যতা সম্পন্ন, যে ওষুধগুলো কোনো জটিল রোগে দেওয়া যায় না, ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ গুলো যাতে গরিব মহিলারা, অবহেলিত মহিলারা তারা পায়, শিশুরা পায়, বৃদ্ধেরা পায়, এবং যারা যাবে এলাকার মানুষের জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়। এইটা কোনো হাই এন্ড টেকনোলজি না, এটা হচ্ছে লো এন্ড। এবং এটার অর্থই হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ হেলথ কেয়ার, কিন্তু আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র হসপিটালে যাবে, ও ডাক্তার ইনজেকশন দিবে, ডাক্তার এসে স্টেথোস্কোপ দিয়ে দেখবে, টেস্ট করবে, ভালো হয়ে বাড়ি ফিরে যাব। সেইটা হচ্ছে চিকিৎসার ছোট্ট একটা পার্ট। চিকিৎসার পার্টটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, প্রিভেনশন, এবং প্রিভেনশনের পরে হচ্ছে যদি কোনো প্রয়োজন হয় ডাক্তারের কাছে যাওয়া, হসপিটালাইজেশন, হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার যে ধরনের চিকিৎসাই হোক, বাড়ি ফেরার পরে কাউন্সিলিং করতে হবে, রিহ্যাবিলিটেশন করতে হবে, এবং এটা
প্রথম দিন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন, এটা হচ্ছে চিকিৎসা। সুতরাং কমিউনিটি ক্লিনিকের সাথে করোনার দুইটা অবশ্য মিল আছে, একটা সি সবগুলোতেই আছে, কোভিড এর সাথে সি আছে, এছাড়া আর কোনো মিল আছে বলে আমার বিশ্বাস হয় না। আরেকটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের করোনা দিয়েছেন, এ কথা সত্য কথা, কিন্তু সাথে সাথে এই করোনাতে যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু ৮০-৮৫% লোকের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, শুধুমাত্র সামাজিক ভেরি ট্রু। নিয়ম কানুন গুলো মেনে চললেই তারা কিন্তু ভালো থাকেন। শুধুমাত্র ১৫% বা তার আশেপাশে কোন রোগীর হসপিটাল চিকিৎসার প্রয়োজন হয়, এবং এই ১৫% রোগীর মাত্র ৫%-এরও কম লোকের আইসিইউর প্রয়োজন পড়ে, এবং এর মধ্য থেকে ১% লোকের কাছাকাছি হয়তো আইসিইউ থেকে ফিরে আসে না, মারা যায়। অর্থাৎ আমাদের চিকিৎসা ব্যবস্থায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে, পাবলিক হেলথ এক্সপার্টরা কি বলছে, সেইটা শুনতে হবে। আমি পলিটিশিয়ান কি বললাম সেটা আসলে জানার দরকার নাই। বিরোধী দল অবশ্যই দোষ খুঁজবে, আমরা আমাদের ডিফেন্ড করব, এই জাতা গলে ফেলে এটাই স্বাভাবিক। জনগণকে, এটা স্বাভাবিক, কিন্তু এই জাতা গলে আমি ফেলে মানুষকে মারতে চাই না। আমি চাই আমাদের যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য ত্রুটিগুলো আমাদের ধরিয়ে বাঁচার- দেওয়া কিন্তু মুন্না ভাই একটা রাজনীতির একটা অংশ, রাইট? কোনটা মানে আপনাদের ত্রুটি সরকারে তো আপনারা করছেন, ব্যাপকভাবে চেষ্টা করছেন, কিন্তু না, আপনাদের ত্রুটি ত্রুটি থাকতে পারে ধরিয়ে সেটা দিবেন, হুম, ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন, গণতান্ত্রিক দেশে এটা হবে, এটা আমরা ওয়েলকাম জানাই এবং স্বাভাবিক, জি। একটু অবশ্যই জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলবো, আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, 18 কোটি বা 17 কোটি মানুষের 1% যদি এই রোগে অসুস্থ হয়, যদি তাদের হসপিটালাইজেশনে যেতে হয়, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, কোন দলের কি সেই ক্ষমতা আছে যে এই লোকগুলোকে হসপিটালাইজেশন করা? বাংলাদেশে হসপিটাল বেড যদি সব বেড ধরি, সরকারি বেসরকারি, 1,50,000, যদি 1% রোগী হয় 18 লক্ষ। সুতরাং আমাদের কি করতে হবে? আইসিইউ বেডের কথা বলেন 300, কেউ বলবেন 300, কেউ বলবেন 500, কেউ বলবেন 700, কেউ বলবেন 1000, অপ্রতুল, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে হবে। এরও অনেক অনেক প্রবলেম আছে এর মধ্যে। আমরা ছোট যারা এক বাড়িতে 5-7 জন থাকি, এক বাড়িতে গাদাগাদি করে ঘুমিয়ে থাকি, বস্তিতে থাকতে হয় মানুষকে, এই সমস্যাগুলো তো বাস্তবতা আমাদের জন্য, এই বাস্তবতা নিরিখে আমাদেরকে চলতে হবে। আমরা এখন শুধুমাত্র বড় বড়, আমি কাউকে দোষারোপ করছি না, আমার কথাই বলছি, যে কথা বলে আমরা নিজের দায়িত্বটা ডিশোল্ডারিং করবো সেটা না। আমিও তো একজন পলিটিক্যাল লিডার, আমি নির্বাচন করে হয়তো এমপি হয়েছে, আপনি নির্বাচন করে হয়তো এমপি হন নাই। আমি কাউকে কিন্তু ব্যক্তিগত, মানে আপনি বলতে আমি রবিউল ভাই বা কিংবা আপা পাপি আপাকে বুঝাই না, আমাদের কথা বলছি, যে আমাদের তো তাই দায়িত্ব আছে সেই জনগণের প্রতি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে। হ্যাঁ, সরকারি দল হিসেবে সমালোচনা সরকারের উপর থাকবে, কিন্তু এইখানে তো পাপি আপা নিজে জানেন, উনি এমপি ছিলেন, এমপিদের কি কোনো এক্সিকিউটিভ পাওয়ার আছে কিনা উনি আমার চেয়ে ভালো জানেন। এটা হচ্ছে একজন ম্যানেজার থাকেন, ম্যানেজারটি হচ্ছেন যে মন্ত্রীরা থাকেন তিনি হচ্ছেন মন্ত্রী, এবং তার আন্ডারে লোকজন থাকে, তারা সেভাবে জানান। বিএনপি আমলের ৬৭% মানুষকে আউট অফ পকেট এক্সপেন্ডিচার করতে হতো, আওয়ামী লীগের আমলেও সেটি করতে হচ্ছে। সুতরাং আমরা যদি উপরের দিকে তাকাই এবং উপরের দিকে দেখি, তাহলে মনে হবে যে আমাদের উপরে এসে পড়বে। আসলে এই তর্কে না যে আমরা মনে হয় নিজেদের সামর্থ্য থেকে সরকারকে একটা উপদেশ পজিটিভ দিতে, আজকেও যেমন আপনাদের এক নেতা বাংলাদেশ প্রতিদিনে খোকন ভাই বিরাট একটা লেখা লিখেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে তিনি একটা ভালো লেখা লিখেছেন, আপনারা পড়ে দেখবেন। পীর হাবিবুর রহমান লিখেছেন, তারা যে সরকারের পক্ষে লিখেছে তা কিন্তু না, কিন্তু কিছু সাজেশনও কিন্তু তার মধ্যে থাকে, হয়তো ভালো। আর আমার সাজেশন যে বেস্ট সাজেশন সেটা নাও হতে পারে। সরকার একজন যখন দেশ চালায় তখন তাকে সারা বাংলাদেশের মানুষ সম্বন্ধে চিন্তা করতে হয়, তাদের ভালো মন্দ চিন্তা করতে হয়, তাকে থাকার কথা, খাবার কথা, আইন শৃঙ্খলার কথা, রোগ প্রতিরোধক সমস্ত কিছু চিন্তা করে তাদের সঠিক সিদ্ধান্তটি নেওয়া হয়। ভুল মানুষ করে, ভুল ত্রুটি সবারই আছে, ভুল ত্রুটি আমাদেরও আছে, ভুল ত্রুটি সকলেরই আছে। তারপরে তো এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এর মধ্যে রাজনৈতিক টেনে কাউকে ঘায়েল করার চেষ্টা করি, দেখবো আমরা ঘায়েলটা কিন্তু আমরা সকলে হয়ে গেছি। এখান থেকে মুন্না ভাই আপনার কাছে আবারও আসছি, একই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে যাচ্ছি পাপি আপা আপনার কাছে। মুন্না ভাই যে উনি যে আলোচনাটি আনলেন তার প্রতিক্রিয়া আপনি কি বলবেন? পাশাপাশি এও বলতে হবে আপনাকে যে সরকারের তো আসলে সত্যিকার অর্থে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন বিরোধী দল থেকেও তো আপনারা আপনাদের রাস্তায় তেমন দেখা যাচ্ছে না, এই মুহূর্তগুলোতে আপনারা একদম পুরোপুরি বাসাতেই বসে সবাই। আপনারাও আবার সরকারের সাথে গিয়ে যে সরকারকে সহযোগিতা করা দৃশ্যমান ভাবে
সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সাধারণ মানুষ। সেটাও বা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে সরকারি তো ধরেন যে আইসোলেশনে আছে, তো বিরোধী দলকে রাস্তায় মিছিল করে বেড়াবে আপনি আশা করছেন? হ্যাঁ, এই রোগ তো আইসোলেশনে থাকার রোগ, যে আপনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবেন। বিচ্ছিন্ন থাকলে আপনি এই রোগের দ্বারা আক্রান্ত হবেন না। আক্রান্ত একদিকে যেমন ঠেকানো যাবে, দ্বিতীয়ত হচ্ছে রোগটার বিস্তারটা কমবে। তো এখন এইখানে এই যে বললো যে সরকারি দল মোকাবেলা অমুক তমুক, হয় কি এখানে মানুষ যেমন মুন্না ভাই একজন ডাক্তার, আজকে টকশো ডাক্তার হিসেবে করছেন, ঠিক আছে, কারণ উনি খুব ভালো করে জানেন যে মানুষের সাথে ইন্টারাকশন যত বাড়বে রোগটা তত বৃদ্ধি পাবে। এখানে ডিটাচ থাকতে হবে। আর বিদেশের কোথাও বাড়ছে, বাড়ার পরে তো এখন কমের দিকে আছে, তারপরে বাংলাদেশের যে বিদেশে বাড়া, কেন বাড়া? তাদের যে সামাজিক অবস্থান, তারা হ্যাক করছে একজন আরেকজনকে নিয়ে, তাদের অধিকাংশ ড্রিঙ্কের ব্যাপার স্যাপার আছে। আর বাংলাদেশের মানুষরা আজকে আমরা বৃষ্টিতে ভিজি, আমরা রোদ্রে পুড়ি, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, শ্রমিক বলেন, স্বাভাবিক কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো বিদেশিদের চেয়ে কিন্তু বেশি। একটা রিক্সাওয়ালার তো করোনা হচ্ছে না, একটা কৃষক এখান থেকে বাঁচতেছে। তারপর আমরা মায়ের পেটে থাকা অবস্থায় বাংলাদেশে আমরা ভেজাল খাই, ভেজাল খেয়ে আমরা বড় হই। স্বাভাবিক কারণে ওই একটা ভেজাল খেলে যে আমাদের ডায়রিয়া হবে সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের কি, বিদেশে যে কোনো মানুষের চেয়ে বাংলাদেশের মানুষ বন্যার সাথে যুদ্ধ করছে, খরার সাথে যুদ্ধ করছে, হাওড় এলাকার মানুষ থেকে বরেন্দ্র এলাকার মানুষ থেকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে যুদ্ধ করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। শুকুর আলহামদুলিল্লাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে, এত ঘনবসিত হওয়ার কারণে যে পরিমাণ বিস্তার লাভ করার কথা ছিল সেই পরিমাণ বিস্তারটা লাভ হয়নি। বাংলাদেশে এমন হতে পারে যে লক্ষ লক্ষ লোক করোনা ভাইরাসের যান বহন করছে উইদাউট সিমটম, আবার অনেকে তাদের দ্বারা আক্রান্ত যারা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে আমি ফেলে দেওয়া হবে না কপি আপা, যে 18 কোটি মানুষকে যে হিসাবে 18 কোটি মানুষ অসুস্থ হওয়ার কথা ছিল, সেই হিসেবে কিন্তু মৃত্যু হচ্ছে না বা অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে। এখানে আমি বলছি, আমি তো এখানে আসতেছি, যে ক্যালকুলেশন দিয়েছে এটা কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো নয়। সুতরাং আরে ভাই আমি তো একসাথে বলছি, সেভাবে তো আমি কথাটা আসতেছি। আচ্ছা, তারপরে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা নিয়ে তো কথা আছে, যে শ্বাসকষ্টে হাঁচি কাশিতে মারা গেল এতজন, আর করোনা টেস্টের মাধ্যমে করোনা হয়েছে, এইরকম টেস্টেড করোনা, মানে করোনা টেস্টেড মৃত্যুর সংখ্যাটা দেখা যাচ্ছে, কিন্তু টেস্ট হয় নাই, হাঁচি কাশি সর্দিতে মারা গেছে, ওগুলো তো আপনি করোনা হিসেবে ঠিক করছেন না, প্রথমত। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে যে এখানে আইসোলেশন তো মাস্ট, 1-1.5 মাস ঈদের পরে যদি শুধুমাত্র লকডাউনটা থাকতো, তাহলে আরো আমরা এই প্রকোপটা কিন্তু আমরা কমে আসতে পারতাম। আমার যেটা সামাজিক জ্ঞানে আমি যেটা বলি, মুন্না ভাই ডাক্তার নিশ্চয়ই এটা একমত হবে। এখন এখানে যে ব্যাপারগুলো, যে এখানে বিএনপি কি করছে, আমরা কি করছি, আমরা যেখানে যার যতটুকু সামর্থ্য আছে আমরা গরিব লোকের সাহায্য করছি ভাই। যেমন এই যে হাসান কমিশনার যে পরিমাণ মিরপুরে রিলিফ দিতে যে দেখেন, সে এবং তার স্ত্রী দুজনে করোনা আক্রান্ত, একজন তো মারাই গেলেন। আমার এলাকাতে আমার হাজবেন্ড, সে তো সরকারি অনুদান তো তাকে দেবে না, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কমিশনার আছে, এরা সেগুলা পায়। মনে হয় যেটা বলছি যে এমপিদের ক্ষমতা আছে, এখন আমরা ধরেন আমি নিজে ব্যক্তিগতভাবে 5,000 বস্তিবাসীকে আমি রিলিফ দিচ্ছি, আমার হাজবেন্ড আরো 12,000 কে দিচ্ছে, ঠিক আছে। ঈদের সময় ধরে আমাদের নিজের পারিবারিক জাকাত ফিতরা যেগুলো আছে, বিশেষ করে বস্তি এলাকাগুলোতে দিনমজুর যারা দিন প্রতিনিয়ত খাটে, তাদেরকে আমরা দিয়ে সাব্যস্ত করার চেষ্টা করছি। এখন ধরেন আমাদের সামাজিক হিসেবে এটাই তো আমাদের দায়িত্ব, তাই না? আর সরকারের যেটা ব্যাপার বলছেন, সরকার তো স্বয়ংসম্পূর্ণ সরকার। এখানে আপনি যেমন এই যে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ সাহেব, কিট নিয়ে কি নাজেহাল, কিট তৈরি করার পরও সেই কিট ব্যবহার করে না, এই না সেই না, এরকম একটা ব্যাপার। এখন সাহায্য যে কোনো 100 বছর পর পর যে প্রাকৃতিক দুর্যোগের মতো যে মহামারীগুলো আসে, এইখানে তো দলীয় সংকীর্ণতা থাকলে চলবে না, আর এখানে দলীয় অহমিকা থাকলে চলবে না, যে আমার অমুক একজনের পক্ষে কি এই মহামারী কখনো মোকাবেলা করা সম্ভব না। এখানে একটা রিক্সাওয়ালারও ভূমিকা আছে, দিনমজুরের ভূমিকা আছে, আমাদের প্রত্যেকের সচেতনতা, সবকিছু কাজে লাগবে। আমার ছোট বোন সিলেট থেকে যেটা বক্তৃতা বললেন, ওনাদের মানসিকতাটা এখানেই, ওনাদের সব বক্তব্য শুনে হজম করতে হবে, আর সত্য কথা বলা যাবে না, স্বভাবসুলভ প্রভাবসুলভ ব্যাপার না। আমি আমার সত্য কথাটা বলে আমি অভ্যস্ত, আমি বলতে চাই, কারণ জনগণের মনের কথাটা যদি আমি বলতে না পারি, আমি শুধু বডি শো করার জন্য, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য টকশো আমি আসবো কেন, এটা বুঝতে হবে। এখন মুন্না ভাই যেটা বলেছে, তার সাথে কথা ডাক্তার সুলভ কথাই সে বলেছে, এখানে আমার বিরোধের কিছু নাই। আর রোগ নিয়ে আমরা বিতর্ক করি না, লক্ষ লক্ষ মানুষ মারা যাক, দাফন হবে না, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশের মানুষ আমরা সবাই সবাইকে চিনি এবং একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু এখান থেকে আমাদের ওভারকাম করতে হবে। ওভারকাম করতে গেলে বিএনপি 3 বছর কি 10 বছর কি 5 বার দেশ চালাইছে, বিএনপি কি একবারে কোনো অভিজ্ঞতাই নাই?
তো এখন আওয়ামী লীগও দীর্ঘদিন দেশ চালাইছে, সে ভোটেরই হোক আর বিনা ভোটেরই হোক, জোর করে হোক আর গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, সেগুলো বিতর্ক আমি জড়াতে চাচ্ছি না, কিন্তু সকলেরই তো অভিজ্ঞতা আছে। তো রাষ্ট্রীয় ভাবে একটা মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে একটা, যার যতটুকু অভিজ্ঞতা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, তাহলে করোনার চেয়ে ভয়াবহ জিনিসও কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু এখানে সরকারের সদিচ্ছার একটা ব্যাপার থাকে। সরকারের কোনো প্রকার সদিচ্ছা এই সমস্ত আছে বলে আমি কেন, ওনারাও মনে করবে কি করবে না, কোনো প্রমাণ আছে কিনা আমি জানি না। আর করোনা একটা আল্লাহর গজব, এবং এইটা নিয়ে আমার গলাবাজিরও করার কিছু নাই এখানে। এইটা নিয়ে আমি দলীয় করণও করতে চাই না, কারণ এইটা থেকে মানুষকে বাঁচানোর যুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে আমাদের চেষ্টা করতে হবে, এইটাই হচ্ছে বড় কথা। আর আইসিইউ সিসিইউ এই যে বাজেট আসলো, এই বাজেটে তো আমি চাচ্ছিলাম, মুন্না ভাই আপনি একজন ডাক্তার, আপনি 64টা জেলা 2টা করে কি 3টা করে বেড দিক, কি অক্সিজেন কতটুকু আছে, 10টা অক্সিজেন দিক 64টা জেলায়, তাহলে কত, 10টা করে দিলে ধরেন কত, 6400 আসে, দিলে অন্তত পক্ষে আর রাজশাহী মেডিকেল পর্যন্ত যেতে হবে না। আপনার সিরাজগঞ্জ ধরেন মেডিকেল কলেজ আছে, কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে ভাই কিছু নাই। নাটোরেও তো ধরেন নাই মেডিকেল কলেজ, কি নাটোরের লাগে সিরাজগঞ্জে গেল, চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী যেতে যেতে আমার 2জন মারা গেল ধরেন এই করোনাতে। এখন এগুলো তো মোকাবেলা করে বাস্তব পদক্ষেপটা নিতে হবে। আমরা টকশো করে একটু বাস্তব পদক্ষেপটা নেওয়ার কথা আপনাদের বলবো। আপনি সরকারি বলে কি হয়েছেন, আপনাকে পার্লামেন্টে বক্তৃতা দিতে হবে যে প্রত্যেকটা জেলায় জেলায় অন্তত পক্ষে অক্সিজেন সিলিন্ডার 10টা করে দেওয়া হোক, আইসিসিসির বেড অন্তত পক্ষে 2টা করে দেখ দিলে, তাও জেলায় জেলায় করোনাটা তো মোকাবেলা করতে হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, আর এই জিনিসটা যাতে ব্যাপক করে বিস্তার না করে, এইটাকে ঠেকাতে গেলে। জি, আবারও আসবো আপনার কাছে। পরবর্তী প্রশ্ন আমি আরেকটা রেখে যাচ্ছি আপনার সাথে। পরবর্তীকালে করোনার সংকটের পরবর্তীকালে যে অর্থনৈতিক সংকটটা আসবে, সেটাও বা আপনারা কিভাবে একসাথে মোকাবেলা করার প্ল্যান আছে আপনাদের দল থেকে, আপনারা কিভাবে কি ধরনের ভূমিকা আপনারা পরিকল্পনা নিয়ে রেখেছেন, এই ধরনের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আপনি অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবেন। শেখ রবিউল আলম ভাই, আপনার কাছে আসলাম। আপনার কাছে এর আগে যে প্রশ্ন করেছি সেটাতে আপনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে আপনি কম সংখ্যক লোক নিয়ে আপনি আপনার ভূমিকা পালন করেছেন সঠিকভাবে, কিন্তু এখন কি ধরনের ভূমিকা পালন করছেন? এখন আবার শুধুমাত্র আপনারা সরকারের সমালোচনা করে যাচ্ছে। আপনাদের শীর্ষ পর্যায় থেকে আপনাদেরকে কিন্তু এখন, আগে যেমন যখন রাস্তায় যাওয়ার প্রয়োজন ছিল না তখন গিয়েছেন, আর এখন যখন প্রয়োজন তখন তেমন ভাবে যাচ্ছেন না। আপনারা যাচ্ছেন না বলেই কিন্তু আপনাদের সংখ্যা, মৃত্যুর সংখ্যা খুব কম। আমরা যদি ওইভাবে দেখি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, যদিও দেখাটা ঠিক নয়, তবুও আমরা দেখেছি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক মন্ত্রী এমপিরা মারা যাচ্ছে, তাদের দাবি তারা জনগণের কাছে যাচ্ছে বলেই মারা যাচ্ছে। আপনাদের পক্ষ থেকে আপনারা কিন্তু সেরকম ভাবে, আমি বলছি না যে আপনারা মৃত্যুবরণ করতে হবে, আপনাদের প্রমাণ করতে হবে, তবুও আপনাদের অবস্থান থেকে তেমন দেখা যায়নি। পাশাপাশি আপনার কাছে প্রশ্ন হলো যে সাম্প্রতিক কালে বাজেট প্রণয়ন হয়েছে, সেই বাজেট নিয়ে আপনার কাছ থেকে কিছু মন্তব্য শুনতে চাই। জনাব শেখ রবিউল আলম। আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা এই পর্যন্ত ডিপার্চার হয়েছেন, তারা কেউ জনগণের কাছে করোনার প্রাদুর্ভাব ঘটলে গিয়েছে এর কোন রেকর্ড আছে? চাই। জনগণের কাছে গেলেই করোনা হয়, আর জনগণের কাছে সাবধানের সাথে গেলে করোনা হয় না, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে যে করোনা একটা ভাইরাস, এর প্রাদুর্ভাব যে কোনো সময় ঘটতে পারে, ইনহাউসও ঘটতে পারে, আউটডোরে ঘটতে পারে, তারই অংশ এটি। বলছিলেন যে বিরোধী দল বা আমরা কি করছি, আসলে আমাদের তো লকডাউন দিতে পারি না, আমরা তো টেস্টের আয়োজন করতে পারি না রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা তো ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত নেই, আমরা তো বরাদ্দ দিতে পারি না। আমরা যেটা পারি, অসহায় মানুষকে, যারা নতুন করে অথবা আগেই আছে, দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, জীবন নির্বাহ করতে তাদের কষ্ট হচ্ছে, তাদেরকে সাহায্য করতে পারি, ত্রাণ দিতে পারি, সহযোগিতা করতে পারি। আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন, আমাদের ড্যাব যারা আছে, তারা সুরক্ষা সামগ্রী বিতরণ করছে, জরুরি ফোন নাম্বারের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। সেগুলি তো আমরা ধরেন সমাজের অংশ হিসাবে, বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তার অংশ হিসেবে করছি। কিন্তু সেটি তো যথেষ্ট নয়। রাষ্ট্র ব্যবস্থাপনায় কি আছে? সরকার। আমি বলছি না যে বাংলাদেশের এই সরকারই সব সমস্যার সমাধান রাতারাতি করে দিতে পারবেন। তার কারণ হচ্ছে যে করোনার প্রাদুর্ভাবটা বেশ বেশ বহুমুখী আর কি। এটা একই সাথে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, একই সাথে মানুষের জীবন নাশ ঘটছে, জীবিকার উপর প্রভাব পড়ছে। কিন্তু সমস্যাটা হলো সরকারের বেশ কিছু অব্যবস্থাপনা প্রথম থেকে পরিলক্ষিত হচ্ছে। এটা তো স্বীকার করতে সমস্যা নেই, কারণ আমরা যদি প্রথম 2 মাসে আমাদের টেস্টের সংখ্যা ছিল 4,500 থেকে 5,000 প্রতিদিন, আমরা যদি প্রথম 60 বা 65 দিনের মধ্যে
এই টেস্টের সংখ্যাকে পার ডে 20,000 25,000, এখন যেটা 17,000 বা 20,000-এর কাছাকাছি চলে গিয়েছে, প্রথম থেকে এই টেস্টগুলি আমরা করতে পারতাম, তাহলে আমরা দ্রুত মানুষকে আইসোলেশনে নিতে পারতাম, টেস্ট করতে পারতাম, ট্রেসিং হতো এবং ধরেন ট্রিটমেন্ট হতো। সেই জায়গাতে একটা বড় গ্যাপ হয়েছে বিদায় এই 1 মাস আজকে 7-8 দিন পর্যায়ে এসে করোনার একটা ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি। গত প্রায় 15 থেকে 20 দিন হবে। সেখানে তো সরকারি কিছুটা নেগলিজেন্সি ছিল, অবহেলা ছিল, অথবা সরকার গুরুত্ব বুঝিনি, অথবা গুরুত্ব বুঝলো প্রস্তুতি সরকারের ছিল না। কিন্তু আমরা তো সময় পেয়েছিলাম। চীনে যখন প্রাদুর্ভাব হয় তারপর তো যথেষ্ট সময় আমরা পেয়েছিলাম। এখন সরকার এই জায়গায় যে ব্যর্থ হয়েছে, আমার বিশ্বাস যে মিল্লাত ভাই আমার সাথে দ্বিমত করবে না। এখন আপনি দেখেন আমাদের স্বাস্থ্য খাতের কথা আপনারা বলছেন, করাপশন আছে, ক্রয় যে নীতি রয়েছে সেখানে হচ্ছে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ অর্থে আমরা অর্থ অপচয় করছি। আপনি মানসম্মত জিনিস আমরা ইকুইপমেন্টস যেগুলি আছে সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারিনি, ডাক্তার এবং নার্সদেরও দিতে পারিনি, যার ফলে প্রথম দিকে কিছু সমন্বয়হীনতা, অনাগ্রহ দেখা দিয়েছে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। বেসরকারি যে সমস্ত হসপিটাল আছে তাদেরকেও প্রথম দিকে বাধ্য করা যায়নি, তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। ওই সময় প্রাদুর্ভাবটা বা ট্রান্সমিশনটা ব্যাপক হারে হয়েছে। প্রথমের দিকে যদি এই সমস্ত সেক্টরগুলি ফাংশন করতো, ব্যবস্থাপনাগুলি ফাংশন করতো, তাহলে তো চিত্র ভিন্ন হলেও হতে পারতো। এখন আমাদের আপত্তিটা কোন জায়গায়? আমার প্রশ্নটা হচ্ছে, নিম্ন মধ্য আয়ের যে সমস্ত দেশ পৃথিবীতে আছে আমরাও তো তার অংশ, তার প্রত্যেকটি দেশের স্বাস্থ্য খাতের অবস্থা আমাদের চেয়ে ভালো। আপনারা বলছিলেন মেম্বার অফ পার্লামেন্ট সিলেট থেকে যে পৃথিবীর অনেক অনেক বড় দেশ পারিনি। বড় দেশ পারিনি মানে আমরা পারবো না। আমাদের চেয়ে আর্থিকভাবে অসচ্ছল, আমাদের চেয়ে ধরেন স্বাস্থ্য খাত দুর্বল সেরকম অনেক দেশ তো পেরেছে, নেপাল পেরেছে, ভুটান পেরেছে, মায়ানমার পেরেছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো পারা উচিত ছিল। আমরা সময় পেয়েছি এবং আমাদের যতটুকু সামর্থ্য ছিল, যে অর্থ আমরা বরাদ্দ করেছি, গত 12 বছর আওয়ামী লীগ প্রায় 2 লাখ কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে। তার অপচয় হয়নি, বিতরণ ব্যবস্থায় দুর্নীতি হয়নি, ক্রয়তে দুর্নীতি হয়নি, স্বাস্থ্য খাত সরকারি স্বাস্থ্য খাত ভেঙে পড়েনি। বাংলাদেশের সরকারি হসপিটালগুলিতে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কি? নেই। তার কারণ হচ্ছে আপনি টেস্ট করতে যান, এখনো পর্যন্ত আমি বলছি 3 থেকে 4 দিন লাগে আপনি সিরিয়াল পেতে, টেস্টের সিরিয়াল পেতে। এরপর আপনি স্যাম্পল দিবেন, আপনি আপনার টেস্ট রেজাল্ট পেতে লাগবে 5 থেকে 6 দিন, কোনো ক্ষেত্রে 4 দিনের আগে না। এখন একজন রোগী সে করোনায় আক্রান্ত হয়েছে বা সে মনে করছে যে তার করোনা হলেও হতে পারে, সে 8 থেকে 9 দিন পর জানতে পারছে সে করোনায় আক্রান্ত হয়েছে, সে রেজাল্ট পাচ্ছে। তো এই 8-9 দিন তো সে ট্রান্সমিশন করছে কমিউনিটির মধ্যে। আমরা এই জায়গাগুলিতে আনতে পারিনি। আপনি লকডাউন বলছেন, হঠকারী সিদ্ধান্ত। আপনি সকালে এক সিদ্ধান্ত নিচ্ছেন, দুপুরে একটা নিচ্ছেন, সরকারি ছুটিকে লকডাউন বলছেন, কোন এলাকায় লকডাউন হবে, ইয়েলো গ্রিন আজকে করছেন, সবুজ কবে করছেন, রেড জোন কবে করছেন, আজ 100 দিন পরে আপনি অনুধাবন করছেন। এই জিনিসগুলি তো আগে করা যেত। আমরা তো তাই বলেছিলাম যে একটা সমন্বিত জাতীয় কৌশল আমাদের নিতে হবে এই মহামারী মোকাবেলা করবার জন্য। আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু সরকার তো কর্ণপাত করছে না। এবং সরকার মনে করছে, আজকে উনি বললেন যে বাংলাদেশের মৃত্যুর হার কম, হ্যাঁ কম, কিন্তু সেই কৃতিত্ব কি সরকারের না দেশের জনগণের? জনগণ সাফার করে জীবন দিয়ে ঝুঁকি নিয়ে মোকাবেলা করছে, কিন্তু জনগণ কি ট্রিটমেন্ট পাচ্ছে? জনগণকে উপযুক্ত সময় টেস্ট করাতে পারছে? জনগণকে কি আপনি অক্সিজেন পর্যাপ্ত ভেন্টিলেটর দেওয়া যাচ্ছে? যাচ্ছে না। আমরা 2 লাখ কোটি টাকা ব্যয় করলাম গত 12 বছরে। কেন আজকে আমাদের 6 থেকে 700 আপনার আইসিইউ বেড থাকবে? কেন 500 ভেন্টিলেটর আমাদের থাকবে? থাকার তো কথা ছিল না। মিল্লাত ভাই বলুক, গত 12 বছরে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়নি? আপনি মুগদা মেডিকেলের দুর্নীতির কথা জানেন না? আপনি ফরিদপুর মেডিকেলের দুর্নীতির কথা জানেন না? আপনি কক্সবাজার মেডিকেলের দুর্নীতির কথা জানেন না? কি ব্যবস্থা নিয়েছেন? আমি বলছি না যে আপনাদের কাছে জাদু রয়েছে যে করোনাকে, এই মহামারীকে আপনারা জনগণকে একেবারে সুব্যবস্থা, যেটাকে বলা হয় জীবনের গ্যারান্টি দিবেন অথবা ধরেন একটা সুচিকিৎসা দেবেন, তা হয়তো পারবেন না। ব্যবস্থাপনা কি দিতে পেরেছেন? এই দায়িত্ব সরকারকে নিতে হবে না? সরকার কি নিতে চায়? সরকার খালি গলাবাজি করে, সস্তা রাজনীতি করে। আমার বক্তব্য যা রয়েছে, আমাদের সম্পদ যদি সীমিত হয়, হতেই পারে, আমরা সমন্বিতভাবে সেটা মোকাবেলা করব। সীমিত সম্পদ দিয়ে ন্যায্যতার সাথে, সাম্যের সাথে প্রয়োজনীয় খাতে আমরা ব্যয় করব। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ থেকে করোনা মোকাবেলা করব। কিন্তু সরকার কি সেই পরিবেশ তৈরি করতে পেরেছে? ত্রাণ বিতরণে অনিয়ম আপনি জানেন। আমি কি জনগণকে
এই করোনা যদি আপনাকে আইসোলেশনে নিতে হয়, লকডাউন যদি করতে হয়, শাটডাউন যদি করতে হয়, জনগণকে সম্পৃক্ত করতে হবে। মেম্বার অফ পার্লামেন্টরা জনগণকে সম্পৃক্ত করতে পারছেন? তাদের সাথে কি জনগণের কোনো সম্পর্ক রয়েছে? নাই। কারণ আমাদের বিশ্বাসযোগ্য জনপ্রতিনিধি নাই, আমাদের দায়িত্বশীল এবং প্রতিনিধিত্বমূলক জনপ্রতিনিধি নাই। মিলাদ ভাই প্রথমেই কিন্তু বললেন যে আমরা মেম্বার অফ পার্লামেন্টদের কিছু করার নেই। ইটস ট্রু। কারণ সরকার একটা দুর্বৃত্তদের সরকার পরিণত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক আপনার নাই, কাছে আবার আসবো জনপ্রতিনিধিদের সাথে শেখ জনগণের রবিউল আলম, সম্পর্ক আপনি নাই। অনেকগুলি এই প্রসঙ্গ অবস্থার টেনেছেন। উত্তরণ হলে হয়তোবা সরকার একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ শামীমা করলে শাহরিয়ার এমপি, জাতীয় আপনার মুক্তি কাছে পাবে। আবারও আসছি। পূর্বের আলোচকগণ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেগুলোর উপর আপনার কোনো কিছু বলার থাকলে, পাশাপাশি আপনার কাছে আমি এর আগেও একটি প্রশ্ন রেখে গেছিলাম যে আপনি কিন্তু বিশাল ভূমিকা পালন করছেন আপনার এলাকাতে, আমরা দেখেছি শুনেছি, এবং আপনি কিন্তু একটি চ্যালেঞ্জিং এরিয়াতে আপনি প্রতিনিধিত্ব করছেন। সেই এলাকাতেও বা আপনার হাওর অঞ্চলের মানুষদের অবস্থা কি, সেই হিসেবে সেই ব্যাপারগুলো একটু আমাদেরকে জানাবেন। এবং সেখানেও কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেখানকার অবস্থা যদি একটু জানি এবং আগের আলোচকদের প্রতিক্রিয়া যদি আপনার কিছু বলা থাকে। শামীমা শাহরিয়ার। সাগর ভাই, জি। আমাদের সুনামগঞ্জ সহ আমি সুনামগঞ্জ এবং হাওর অঞ্চলে আমি প্রথমেই বলতে চাই যে যখন করোনা প্রভাব দেখা দেয় তখন সারা বিশ্ব যখন লন্ডভন্ড, তখন কিন্তু আমাদের হাওরের মানুষের একটাই কাজ ছিল যে হাওরের ফসলটা ঠিকমতো ঘরে তোলা। সেই সময়ে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা প্রভাব যখন দেখা, তখন থেকে গণভবন থেকে উনি বারবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশের আমাদের যত জনপ্রতিনিধি, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সকলকে উনি দিক নির্দেশনা দিয়েছেন, মনিটরিং করে যাচ্ছেন। এখন পর্যন্ত উনি সেই মনিটরিং করছেন। এবং আমাদের যে শ্রমিক সংকট দেখা দিয়েছিল, সেই শ্রমিক সংকটের সময় আজকে যারা এই টিভিতে টকশোতে বিভিন্ন সমালোচনা করছেন, সেই কঠিন সময়ে আমরা কাউকে দেখি নাই কৃষকের পাশে এসে, আমাদের হাওরের মানুষের পাশে এসে দাঁড়াতে। আমরা তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রমিক সংকট দেখা দেওয়ার পরে আমাদের বিভিন্ন যে জেলা থেকে বিভিন্ন বিভাগ, অন্যান্য বিভাগ থেকে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সেই শ্রমিকদেরকে আমাদের হাওর অঞ্চলে পাঠিয়েছিলেন। এবং আমাদের আওয়ামী লীগ এবং আমাদের কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সবাইকে নির্দেশনা দিয়েছিলেন যে আজকে কৃষকের পাশে গিয়ে দাঁড়াতে হবে। জীবন এবং জীবিকা দুইটাই কিন্তু একসাথে আমাদেরকে দরকার, জীবনের সাথে জীবিকাকে বাঁচাতে হবে। সেই চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন। এবং তখন আমাদের বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে, এবং আপনারা আগে তো জানেন জীবনটাকেই মনে হয় প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, জীবনকে প্রাধান্য দেওয়ার জন্যই তখন আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে, সেখানে আপনারা জানেন যে আমাদের হাওর অঞ্চলে সবচেয়ে বেশি ধান আমাদের সুনামগঞ্জ এবং আমাদের কিশোরগঞ্জ এবং নেত্রকোনার হাওরে হয়। এবং সেই জীবিকাকে প্রাধান্য দিয়ে আপনারা গার্মেন্টস কর্মীদেরকে দেশে ঢাকায় এনেছেন যখন প্রয়োজন ছিল না, এগুলি থেকে আমি সেই দিকে যাচ্ছি, ধান কাটার জন্য আসলে গার্মেন্টস শ্রমিক নেওয়া হয় নাই। ধান কাটার জন্য আমাদের গাইবান্ধা থেকে, আমাদের টাঙ্গাইল থেকে এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যে শ্রমিকদেরকে আনা হয়েছিল, তখন আমাদের সুনামগঞ্জে কিন্তু তখন কোনো করোনার তেমন প্রাদুর্ভাব ছিল না। কিন্তু তখন আপনাকে শুনতে পাচ্ছি না শামীমা শাহরিয়ার, আপনার হয়তো কানেকশনে সমস্যা হচ্ছে। জি, আমি হাবিব সরকারের প্রতিটা অংশ আমাদের কাজ করেছে। এখন আমি যে বিষয়টা বলতে চাই স্বাস্থ্যবিধির কথা, স্বাস্থ্যবিধি মানার জন্য আমাদের প্রতিটা ইউনিয়নে আমাদেরকে হাওরে আমাদের স্বাস্থ্য টিম গঠন করা হয়েছিল, যাতে কোনো কৃষক যদি সেখানে করোনা অথবা অসুস্থ হয়ে যায় সাথে সাথে তাকে যাতে আমি কি কম শুনতে, মুন্না ভাই আপনি কি শুনছেন? আমি কিন্তু আমরা কেউ শুনতে পাচ্ছি না। আসলে করোনা আক্রান্ত হয় নাই। আজকে একটা জিনিস আসলে আমি বলতে চাই যে আজকে যে বারবার বলা হচ্ছে যে সরকার কোন ধরনের, সব জায়গায় সরকার ব্যর্থ। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা ঘোষণা দিয়েছিলেন, যেখানে অনিয়ম হবে সেখানে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবং আপনারা দেখেন আজকে কৃষকের জন্য 4% সুদে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ দিয়েছে সরকার। 50 লক্ষ পরিবারকে 2,500 করে 1250 কোটি টাকা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কর্মহীন মানুষের জন্য এ পর্যন্ত 1,62,867 মেট্রিক টন চাল ও নগদ 91,97,72,72,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে 2,000 ডাক্তার ও 5,000 নার্স আমাদের এই দেশের মানুষের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
কর্মী মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের জন্য 2 কোটিরও বেশি এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য 122,02,15,000 টাকা বরাদ্দ দিয়েছে। এই পর্যন্ত আমাদের সরকার সহায়তা দিয়েছে প্রায় 6 কোটি মানুষকে। আজকে এখন একটি কথা বলি, একটু আগে আমার সিনিয়র ভাই এবং বোন যে কথাটা বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা বলেছেন। আপনাদের সময় সেই স্বাস্থ্য খাত কি অবস্থায় ছিল একটু ভেবে দেখেন তো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে পুরানো স্টাইল কিন্তু বদলাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি কথা বলেন যে আসুন সরলতার পথে চলি, ক্ষমতা অর্থ টাকা কিন্তু অস্ত্র শক্তি বেশি দিন কিন্তু আমাদের কাজে লাগবে না, কারণ এটাই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঐতিহাসিক উক্তি। আপনারা কথায় কথায় বলেন যে আমাদের সাথে সরকার কোনো সমন্বয় করে নাই, সরকার আপনাদের সাথে সমন্বয় করবে। আপনারা আজকে বলেন যে আপনাদেরকে ডাকতে হবে, আপনারা কি এই দেশের কোনো অংশ নন? বাদ দেন মন্ত্রী এমপি, আমি বাদ দিলাম, আজকে আপনারা তো এই দেশের নাগরিক। এগিয়ে আপনারা কি কেউ বলতে পারবেন যে সরকারের সাথে সাথে আপনারা মানুষের পাশে এগিয়ে এসেছেন? সরকার, আমি এই জন্য বলবো যে সরকারের ভালো কাজকে আপনারা ধন্যবাদ দিন। ভারতে দেখেন বিরোধী দলের নেত্রী চিঠি দিয়ে সরকারকে ধন্যবাদ দিয়ে বলেছে যে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন ধন্যবাদ দিচ্ছি, আপনাদের পাশে আছি। তাহলে আপনাদেরকে ডাকতে হবে কেন? আবার আরেকটা কথা বলি, আমি এই পর্যায়ে যেতে চাই, জনাব হাবিবুল্লাহ মুন্নার কাছে। জি, আপনি আপনার একটু সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছিল, ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। তবে আপনার প্রসঙ্গটি অবশ্যই শুনেছেন আমাদের অন্যান্য বক্তারা, তাদের সময়কালীন সময়ে আপনাকে জবাব দেবে। জনাব হাবিব মুন্না, আপনার কাছে কিন্তু অনেকগুলি প্রশ্ন জমা হয়ে গেছে, আশা করি আপনি সবগুলোর উত্তর একে একে দেবেন। এবং বিশেষ করে রবিউল আলম ভাই কিন্তু কয়েকটি প্রসঙ্গ উঠিয়ে এনেছে, আপনি সেখান থেকে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। আমি আসলে আজকে ভাবছিলাম যে আপনারা কানাডা থেকে অনুষ্ঠানটি করবেন, যেটা কিভাবে বাংলাদেশের মানুষকে এই করোনার প্রকোপ থেকে রক্ষা করা যায়, ভালো রাখা যায়, এ ব্যাপারে কিছু ভালো সাজেশন শুনতে পাবো। আমি আশা করছি হয়তো অনুষ্ঠান শেষ হওয়ার আগে কেউ কোনো ভালো সাজেশন দিবেন সরকারকে, আমাদেরকে, যার মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত আমি আসলে সমালোচনা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোনো সাজেশন শুনতে পাইনি। তবে আমি দুই একটা ঘটনা দিয়ে একটু শুরু করি। আমরা অনেকেই বিভিন্নভাবে আমরা জাতি হিসাবে গুজবে বিশ্বাস করি এবং ভুল ধারণা পোষণ করি এবং ভুল ধারণাকে সত্য বলে মনে করি। আপনি দেখেন, আমাদের বলা হচ্ছে, আমি ঢাকা মেডিকেল কলেজের একটি স্ট্যাটিস্টিক্স দেব, গত মাসের, এই মাসের না, গত মাসের, সেখানে 219 জন পেশেন্ট মারা গেছে সব মিলিয়ে। সেইখানে তাদের দেখা হচ্ছিল যে তাদের পেশাটা কি, তার মধ্যে দেখা গেছে অধিকাংশ লোক সবজি বিক্রেতা, ছোট ব্যবসায়ী, রিক্সা চালক এবং এই ধরনের মানুষজন, যাদের নিম্ন আয়ের মানুষ। অর্থাৎ করোনায় যে নিম্ন আয়ের আক্রান্ত মানুষজন আক্রান্ত হচ্ছে না, মারা যাচ্ছে না এবং তাদের সংখ্যা খুবই কম, এটা আসলে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নিরূপিত হয় নাই। এটা আমরা কেউ বিশ্বাস করি, সেই কথাগুলো আমরা আসলে বলি, কিন্তু কথার কোনো বাস্তব ভিত্তি নেই। আরেকটি কথা আমি খুবই ভালোভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে, আরেকটি কথা বলি যে, পাপিয়া অবশ্য উনি খুবই ভালো বলেন, সবসময় ভালো বলেন, আমি তাকে সবসময় সম্মান করি, প্রশংসা করি, কিন্তু ধরেন যাদের কাজ তাদের দিয়ে করানোটা উচিত, অন্যকে দিয়ে করানো সেটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আমরা যদি প্রত্যেকটা জেলাতে 2টি করে আইসিইউ বেড দেই, আইসিইউ বেড করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন অন্তত 8 বেডের করে প্রত্যেকটা জেলাতে করা হবে। কেন কথাটি বলেছেন? তিনি বুঝে শুনে কথাটি বলেছেন। আমরা আইসিইউ বলতে কিন্তু শুধুমাত্র একটা ভেন্টিলেটর না, একটা মনিটর না, একটা বেড না। ডাক্তার হিসেবে আমি 17 বছর আইসিইউতে কাজ করেছি, আমাকে ওই ব্যাপারে একটু আমার কোনো ধারণা আছে। এর জন্য যে নার্স লাগবে, ডাক্তার লাগবে, টেকনিশিয়ান লাগবে, ডাক্তার লাগবে, নার্স লাগবে, টেকনিশিয়ান লাগবে, এইগুলোর ব্যবস্থা করে এটা কস্ট ইফেক্টিভ কিনা সেটাও চিন্তা করতে হবে। সুতরাং কস্ট ইফেক্টিভ হইতে আমিও চাই যে চাঁপাইনবাবগঞ্জে আপা বলেছেন হওয়া দরকার, নাটোরে হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার, এবং জেলা হসপিটালগুলোতে হচ্ছে। আর 10টা করে অক্সিজেন সিলিন্ডার আপনি এখন আপনার চাঁপাইনবাবগঞ্জে ফোন করেন, সেইখানে কমপক্ষে 150 থেকে 200 সিলিন্ডার চাঁপাইনবাবগঞ্জ হসপিটালে আছে, কিন্তু এটা অপ্রতুল। একটা অক্সিজেন সিলিন্ডার নর্মালি অক্সিজেন দিলে 6 থেকে 8 ঘন্টা চলে, যদি হাই ফ্লোতে দিতে থাকেন তাহলে 2 ঘন্টা চলবে। 20 জন মানুষ অসুস্থ হলে, 25 জন মানুষ অসুস্থ হলে এই 100-150 অক্সিজেন সিলিন্ডার কিছু না। সুতরাং আমরা যখন কথাবার্তা বলি, একটু যদি সবার সাথে আলোচনা করতাম, হসপিটালের সাথে, পাবলিক হেলথ এক্সপার্টদের সাথে, তাহলে কিন্তু একটু ভালো হতো। এই যে টেস্টের কথাটা বলা হচ্ছে যে প্রথম থেকে কেন টেস্ট করা হচ্ছে না, এই কথা আমি প্রথমেই শুনি, কিন্তু তারা কিন্তু একটু খোঁজ নিতে পারতেন কেন প্রথম থেকে টেস্ট করা হতো না। বাংলাদেশে একটি মাত্র পিসিআর মেশিন, সেটা হচ্ছে আইডিসিআর এ ছিল, সেইখানে 94টা একটা শিফটে করা যেত, পরে ডাবল শিফটে
পৌনে 200 কিছু বেশি করা গেছে, কারণ আমাদের দেশে ছিল না। এটা নতুন আনা হয়েছিল কয়েক বছর আগে, বিএনপির সময় এগুলো ছিল না। বিএনপি নিয়ে আজকে কোনো কথা বলবো না, আমি আমাদের কথা বলবো যে সক্ষমতা। আজকে পর্যন্ত প্রায় 65টি মেশিন বিভিন্ন জেলা, 2-4টা জেলা বাদ দিয়ে, ঢাকা শহরে যেহেতু বেশি, বিভাগীয় পর্যায়ে বেশি, সেজন্য বাদ দিয়ে 65টি পিসিআর মেশিন কাজ করে যাচ্ছে এবং আরো বসানোর চেষ্টা করা হচ্ছে। একটি মেশিন আনলে শুধু হবে না, মেশিন কি হতে হবে বাই সেফটি লেভেল 2, অর্থাৎ এর জন্য যে বসাতে এবং আনতে মাস 2 লাগে, বসাতে 15 দিনের মতো লাগে। এবং এর জন্য শুধুমাত্র যে কোনো নর্মাল ডাক্তার টেস্ট করবে সেটা কিন্তু হবে না, ভাইরোলজিস্ট লাগে, মাইক্রোবায়োলজিস্ট লাগে, প্যাথোলজিস্ট লাগে, সাথে সাথে টেকনিশিয়ান লাগে। সেগুলো আমাদের অপ্রতুলতা রয়েছে, যেভাবে অস্বীকার করি না কেন। ওই আগের সরকারগুলোর সময় ছিল, আমাদের সরকারের অপ্রতুলতা রয়েছে, অস্বীকার করার কোনো কারণ নেই। সাথে সাথে আরেকটি, গণস্বাস্থ্য নিয়ে খুব একটা মুখরোচক কথা সবাই বলেন, কিন্তু আপনারা আসলে এমনকি পত্র পত্রিকাও পড়েন না ঠিক মতো। কারণ গণস্বাস্থ্য যে কিটটি, এটা আবিষ্কার নয়। এই ধরনের 106টি কিটের ব্যাপারে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জমা দেওয়া আছে। যেহেতু জাফরুল্লাহ চৌধুরী আমাদের সর্বজন শ্রদ্ধেয়, তিনি মুক্তিযোদ্ধার সময় ফিল্ড হসপিটাল করেছেন, সারা বাংলাদেশের লোক তাকে চেনে। তিনি কিছু বললে সেটা টিভিতে যায়, আমরা কেউ বললে সেটা যায় না। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে, আপনার দেশের সাথে একটা ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটির সাথে একটা কিট তৈরি করার শেষ পর্যায়ে আছে, কিন্তু কোন টেস্ট কিটই এখন পর্যন্ত সেন্সিটিভিটি অর্থাৎ স্পেসিফিসিটি ঠিক নাই। যদি পজিটিভ হয় সেটা পজিটিভ হয়, কিন্তু যদি নেগেটিভ হয় সেটা পজিটিভ হতে পারে। এবং জাফরুল্লাহ চৌধুরী 2টা ভাবে টেস্ট করতে চেয়েছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে দিয়েছেন। সেটি হচ্ছে একটা অ্যান্টিবডি টেস্ট, একটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। পরবর্তী গণস্বাস্থ্য কিন্তু চিঠি লিখে তাদের অ্যান্টিজেনের কিটটা ফেরত নিয়েছেন। তারা বলেছেন সংবাদ সম্মেলন করে যে কিটে কোনো সমস্যা নাই, তবে ব্যবহার করার ক্ষেত্রে যেভাবে করা দরকার সেভাবে আমরা ঠিক মতো দেই না, এই জন্য উইথড্র করলাম, আমরা পরে দিয়ে দিব। সুতরাং একটা জিনিস, মেডিকেল একটা টেস্ট মানুষের উপর করবেন, সেই টেস্টটি করার জন্য কতগুলো পর্যায়ে আছে। আপনি তো কানাডায় আছেন, কত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, চাইলেই কি তারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে? একটা ভ্যাকসিন আবিষ্কার করতে 5 শুধুমাত্র বছর লাগে। ডিসিআর এর উপরেও যে নির্ভরশীল হয়ে যে প্রকৃত সংখ্যা বেরিয়ে আসছে তাও না, ডিসিআর তো প্রবলেম হচ্ছে। ডিসিআর না, এটা হচ্ছে পিসিআর। পিসিআর, হ্যাঁ, ডিসিআর না, ডিসিআর হচ্ছে ওই যে অন্য জিনিস, পিসিআরটা হচ্ছে ভাইরাল টেস্ট। আপনি যদি যে কোনো স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ক্লাস রিনাউন্ড স্পেশালিস্টের কাছে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে রিলায়েবল টেস্ট কোনটি, নির্দ্বিধায় তিনি বলে দিবেন পিসিআর। হ্যাঁ, সেটা জানি, সেটাই জানেন। সুতরাং যেটা, আপনি কি ম্যালেরিয়া ট্যাবলেট খেলে 100 লোক ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে? কিন্তু ওইটাই খেতে হবে। সুতরাং যতদিন পর্যন্ত এর চেয়ে ভালো টেস্ট আবিষ্কার না হয়, ততদিন পর্যন্ত আপনাকে পিসিআর এর উপরে ডিপেন্ড করতে হবে। এর কোনো বাইরে যাওয়ার কোনো সমস্যা নাই। আমি একটা কথা, কিন্তু প্রতুল না, পিসিআর তো অপ্রতুল, যতটুকু সংখ্যক প্রয়োজন। আমি তো সেটাই বললাম যে আমাদের একটা ছিল, এখন 60টা হয়েছে, এই জন্য আমরা 17,000 দেখছেন। আরো 60টা বসলে সেটা 40,000 হয়ে যাবে। এটা বসানোর জন্য আপনি চাইলে তো আমি আসলে আমার কথা মনোযোগ দিয়ে আপনারা শুনছেন না, এই জন্য এই প্রশ্নগুলি করছেন। মনোযোগ দিয়ে শুনলে কিংবা এর উপর পড়াশোনা করলে আপনাদের প্রশ্ন করতে আর একটু সুবিধা হতো। আমি কিন্তু বলি নাই যে এমপিদের কোনো কিছু করার সামর্থ্য নাই, বা এমপিরা কিছু করেন না, বা এমপিরা করতে পারেন না। এমপিরা করতে পারেন তাদের ব্যক্তিগত উদ্যোগে, তাদের দলীয় নেতা কর্মীদের নিয়ে। আমি বলেছি সরকারিভাবে যে ত্রাণ তৎপরতা চলছে, যে কর্মকাণ্ড চলছে, এইখানে আমি সেটাও বলি না। আমি বলেছি যে মন্ত্রীরা থাকেন যিনি তাদের মিনিস্ট্রি তাদের মতো করে চালান, এখানে এমপিদের ভূমিকা অ্যাডভোকেসি কিংবা কথা বলা, সহযোগিতা করা, কিন্তু তাদের কোনো ডাইরেক্ট রোল নাই। এই কথাটি আমি বলেছি। আমি কিন্তু বলি যে এমপিদের কিছু করার নাই তা ঠিক না, কিন্তু আমার নির্বাচনের আগে আপনারা খবর নিয়ে দেখেন কত কাজ হয়েছে, কিন্তু সেটা আমি নিজের প্রশংসা করছি না, সমস্ত এলাকাগুলোতেই কাজ হয়েছে বলে। আরেকটি কথা আছে, সেটি হচ্ছে যে বলেছেন যে কোন নেতাকে তো দেখি নাই যে ত্রাণ কার্যে অংশগ্রহণ করতে গেছে যারা মারা গেছে। আমি সত্যি দুঃখ পেয়েছি। আমাদের উত্তরবঙ্গের সিংহপুরুষ জনাব মোহাম্মদ নাসিম 19 তারিখে মে মাসের তিনি সর্বশেষ ত্রাণ কার্যটি পরিচালনা করেছেন জনগণের মাঝে, এবং 19 তারিখে তিনি, আমরাও যৌথভাবে পিসিআর ল্যাবরেটরি উদ্বোধন করেছি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে। তিনি তারপরে কাজীপুরে ত্রাণ দিতে গেছেন। এই বয়সেও শারীরিক সীমাবদ্ধতা, বিভিন্ন ধরনের কোমরবিডিস, তারপরেও গেছেন, এবং তারপরে এসে তিনি অসুস্থ হয়েছেন, কোভিড আক্রান্ত হয়েছেন। আমরা বলি না যে জনগণের পাশে থাকার জন্য, কিন্তু আমরা এই কথা সত্য, যারা জনগণের পাশে আছে তারাই বেশি অসুস্থ হচ্ছে, যারা জনগণের সাথে নাই তারা একটু কম অসুস্থ হচ্ছে। আর একটা বাজেট নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। দুর্নীতি অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই, তবে হাওয়া ভবন নেই। আমাদের হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন মানুষ করছে, সেটাও কিন্তু সম্ভব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে দুর্নীতি সেটা একটু কম, সেটা সকল জনগণই মনে করবেন।
বাজেটের ক্ষেত্রে বা অন্তত এ বছরের কথা বলতে পারি যে গত বছরের 25,000 কোটি বাজেট যেটা সম্পর্কের মাধ্যমে 29,000 কোটি টাকা হয়েছিল, সেটা প্রথমে কিন্তু এবার 41,000 কোটি টাকা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে, বাড়তেও পারে কিছু। সুতরাং আমরা মনে করি আমরা দোষ না ধরে, আপনারা 5 মিনিট যদি কথা বলেন দয়া করে 4 মিনিট আমাদের সমালোচনা করেন, আমাদের দোষ দেন, আমাদের সকল কিছু বলেন, 1টা মিনিট একটু সাজেশন দেন যে আমাদের চেয়ে আপনারা কিভাবে ভালো করতে পারবেন, শুধু এই কথাটি দয়া করে বলবেন। ধন্যবাদ। জি জি, আশরাফি পাপিয়া, আপনার কাছে আমার একই প্রশ্ন, যেটা মিল্লাত মুন্না ভাই বলে গেছেন, যে আপনাদের কাছে কি ধরনের অ্যাডভাইস আছে সরকারের কাছে? হ্যাঁ, মুন্না ভাই যেমন, আমি বুঝছি, মুন্না ভাই যেমন বলছে যে আপনারা মুন্না ভাইয়ের কথা শুনছেন না, আমিও মুন্না ভাইকে বলবো যে উনি আমার কথা শুনছেন না। তার কারণ হচ্ছে আমি কিন্তু সাজেশন দিচ্ছি যে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা জেলায় জেলায় 1টা হোক 2টা হোক, অক্সিজেন 10টা হোক থাকতে হবে, এটা হচ্ছে সাজেশন। আপনি বলে দিলেন যে 200-250 জেলা শহরে অক্সিজেন চলে গেছে, আমার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নাই ভাই। আমি ওরা সবকে জিজ্ঞেস করছি, সিভিল সার্জনকে জিজ্ঞেস করছি যে অক্সিজেনের কি অবস্থা, কতটুকু আছে, তো সেখানে 2টার বেশি 3টা আমাকে বলে নাই। আপনার 200-300 সাথে ওইখানে আমি সামঞ্জস্যপূর্ণ পেলাম না। আর লেখাপড়া খোঁজ খবর আপনি একাই করেন আর আমরা সব কি আপনাদের বক্তৃতা শুনে শুনে কাউন্টার তৈরি করি, তা কিন্তু না। ওই 5টা পেপার আপনিও পড়েন, 5টা পেপার আমরাও পড়ি। এই জন্য নিজেকে খুব বিচক্ষণ আর অন্যকে অজ্ঞ এটা ভাবাটা খুব একটা সমীচীন এবং ভালো লক্ষণ কিন্তু না। আচ্ছা, আমি আরো সাজেশন আপনাকে দিচ্ছি যে এটা সকলে মিলে একসাথে করতে হবে। এখন ধরেন ডক্টর জাফরুল্লাহ সাহেবের কিটটা যথার্থ না, ঠিক আছে না, যথার্থ না, তো জাফরুল্লাহ সাহেবের একটা কি বেটার কি একটা ভালো না, ঠিক আছে। তো জাফরুল্লাহ সাহেব একজন মুক্তিযোদ্ধা, একজন ডাক্তার, গণস্বাস্থ্যের পরিচালক, তো সে তো তার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে চেষ্টা করছে। এই চেষ্টাটা আপনি কিভাবে দেখবেন, পজিটিভলি না নেগেটিভলি, এটা আপনার কাছে আমার প্রশ্ন মনে ভাই। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে নাসিম সাহেব মারা গেছেন, নাসিম সাহেবকে আমরা নাসিম সাহেব সম্পর্কে কোনো খারাপ কোনো মন্তব্য কোনো কথাবার্তা কিন্তু বলি নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে, এবং রবিউলও কিন্তু এখানে এগুলো নিয়ে কোনো কথাবার্তা সে বলে নাই। আচ্ছা, তারপরে আমি আপনাকে সাজেশন দিলাম যে আপনি বাজেটে স্বাস্থ্য খাতটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, যে জেলায় জেলায় বৃদ্ধি করতে হবে। আপনি 200-300 অক্সিজেনের কথা বলে দিলেন, আপনারটা আপনি নিতে পারেন, কারণ আপনি হচ্ছে সিংহ পুরুষ নর্থ বেঙ্গলের বর্তমানে, আপনার 200 যেতে পারে, কিন্তু আমাদের ওখানে ভাই 200 যায় নাই। আপনি কিছুই বলেন না, কিছুই বলেন না, আপনি হাওয়া ভবন তুলে দিলেন। এখন আমি যদি বলি হাওয়া ভবন তো ছিল একটা, এখন তো অনেক, সুধা সদন থেকে, তোফায়েল ভবন থেকে, বাবু ভবন থেকে, সাজেদা ভবন থেকে, মতিয়া ভবন থেকে বহু ভবন সৃষ্টি হয়েছে 20 বছর, আপনাদের 2008 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত। তাহলে এটা কি করোনা মোকাবেলার জন্য শুভ একটা কিছু হবে? শুভ কিন্তু কিছু হবে না। এই জন্য নিজে যে জিনিসটা অন্যকে সাজেশন দিবেন সেটা নিজে কখনো পুনরাবৃত্তি করবেন না। 10 টাকা কেজি চাল কি চুরি হয় নাই? 10 টাকা কেজি চাল নিয়ে কি ধরে নেয় মিডিয়াতে আমরা দেখি নাই? তাহলে এটার বিরুদ্ধে তো আমরা দলমত একসাথে ঐক্যবদ্ধ হতে হবে যে 10 টাকা কেজি চাল কেন চুরি হবে? গরিব লোকের চাল গরিব লোকের যাবে। আর এমপি হিসেবে আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টারি সার্ভিস, তো ভলেন্টারি সার্ভিস আপনি যেমন আপনার এলাকায় দিচ্ছেন, আমি এমপি মন্ত্রীরা হই, বাট আমার এলাকাতে আমি দিচ্ছি, সেটাও কিন্তু আমি উল্লেখ করছি যে আমি 5,000 অন্ততপক্ষে দুস্থকে যেমন ভাবে আমি ব্যক্তিগত উদ্যোগে ঈদের সময় দিচ্ছি, আবার আমি আলাদা দিচ্ছি। আমার হাজবেন্ড সে তার মতো 10-12 হাজার লোক এসে দিচ্ছে। এগুলো কি সাহায্য করে না জনগণকে? আপনি বলেন ঢাকা মেডিকেলে কৃষক শ্রমিক সবজি আলা মরতেছে, আরে মরবে তো। বাংলাদেশে যদি 70% লোক দিন মজুর হয়, তাতে 10% লোক যদি মারা যায়, একটা কৃষক 80 বছর বয়স হতে পারে, তার শ্বাসকষ্ট থাকতে পারে, তার রেজিস্ট্রেশন কম থাকতে পারে, পারে না? কৃষক মানেই মরবে না, শ্রমিক মানেই মরবে না, শুধু আপনি আমি মরে যাবো, এটা কিন্তু আমি বলি নাই। জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুধুমাত্র এমনি কাউন্টার দিতে হবে না। সাজেশন আমি আপনাকে দিচ্ছি, সাজেশন বাস্তবায়ন করেন। কালকে পার্লামেন্টে আপনি বক্তৃতা রাখেন যে প্রত্যেকটা জেলা শহরে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা চালু করতে হবে, সত্যিকারের অক্সিজেন পৌঁছাইছে কিনা সেটা করতে হবে, এবং জেলা ওয়ারি অক্সিজেন সিলিন্ডার আপনি বলেন 200 করে পৌঁছাইছে, প্রত্যেকটা জেলায় আমরা পরিসংখ্যান দেখতে চাই, তথ্য দেখতে চাই, আমরা যে অক্সিজেন 200 করে পৌঁছাইছে 64টা জেলা, এটা আমরা দেখতে চাচ্ছি। তৃতীয়ত বিষয়, এটার প্রতিষেধক আবিষ্কার হয় না, ঠিক আছে, আমাদের সচেতন হতে হবে। তো সচেতন হতে গেলে জায়গায় জায়গায় এভাবে লকডাউন করতে হবে না, এটা ওভারঅলি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষকে টেস্টের ব্যবস্থাটা করতে হবে। তাহলে এখন সেটা কিভাবে কিট সংগ্রহ করতে হবে, কিভাবে টেস্টের ব্যবস্থা করতে হবে, এইটার ব্যবস্থা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের টেস্ট যাবে রাজশাহীতে আসবে ঢাকায়, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার হলো। রবিল যেটা বললো যে বাই দিস টাইম জিনিসটা সংক্রমিত হয়ে যাচ্ছে, সংক্রমণ ঠেকাতে গেলে এটা তো সাজেশন দে ভাই, সাজেশনটাকে তো আপনারা দলীয়করণ ধরছেন, সাজেশনটা আপনাদের সমালোচনা মনে করেন, তাহলে সাজেশন তাদের দেবে কে? আপনারা কার সাজেশন নেবেন? আপনারা সব এক একটা মহাপণ্ডিত,
মিল্লাত ভাই ডাক্তার আছে, ডাক্তার ভালো। ওই যে আমার সিলেটের বেঞ্চে বক্তৃতা দিল, সব প্রধানমন্ত্রী প্রণোদনা। আমি প্রথমে বলেছি যে প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিচ্ছে মার্কেলেরা অনেক দেওয়া রীতিমতো বিব্রত। এই ঈদের পর থেকে কোনো প্রকার কোনো 10 টাকা কেজি চাল বলেন, রিলিফ বলেন, কোনো কিছু কোথাও যাচ্ছে না। তাহলে প্রণোদনা গুলো যে আপনারা ঘোষণা দিয়ে দিচ্ছেন পরিসংখ্যানে মাঠে গেল কিনা আসলো কিনা বুঝতে হবে আপনাদেরকে। শুধু প্রণোদনা আপনি ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিল, এগুলো তো হবে না। এগুলো বাস্তবতা থাকতে হবে এখানে। আমরা বাংলাদেশ ঘুরে ফিরে সংগঠন করি, মানুষের খোঁজ রাখি, খবর রাখি, অনেক জায়গায় অনেক পরিচিত মানুষজন আছে। মনিটরিংটা করবে কে? শুধু ঘোষণা থাকলে হবে? যথাযথ মনিটরিং হচ্ছে কিনা সেটা দেখবে কে? সরকারকে দেখতে হবে। এবং সরকার ওখানকার কমিশনার বলেন, নির্বাচিত পৌরসভার মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, এদেরকে নিয়োজিত করতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জ সদরে আমার হাজবেন্ড যদি এমপি, সেখানে সে পার্মানেন্টলি সে ওখানে থাকে, ঢাকায় সে পার্লামেন্ট না চলে আসে না। অথচ দেখেন একটা সংরক্ষিত মহিলা আসনের এমপি কে ডিসিএসপি নিয়ে ওরা ত্রাণ বিতরণ করছে। পরাজিত এমপি যে হারছে তাকে নিয়ে করছে। অথচ সে এমপি সাহেবের যে সমস্ত সঠিক তালিকা দিচ্ছে যে ঠিক আছে দুস্থকে দিয়ে দেন, কোন প্রকার সাহায্য, এবং তার কাছে উপরে নির্দেশ আছে যে বিএনপি এমপি কে সাথে নিয়ে ঘোরাই যাবে না। তাহলে এমপি বিরোধী দল হোক আর আওয়ামী লীগ হোক, এমপি তো এমপি। আজকে সরকারি দলের এমপি কে নিয়ে ইউনো যদি আর ডিসি যদি আর এসপি যদি কাজ করতে পারে, তো বিরোধী দলের একটা নির্বাচিত এমপি কি সেই মর্যাদাটা নাই? আপনি খোঁজ দেন। টক শোতে মিথ্যা কথা বলে গলাবাজি করতে আসে না মিল্লাত ভাই। এটা খবর নেন চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে এসপি কারোর ফোন ধরে না। হ্যাঁ, সে কারোর ফোন ধরে না। এগুলো কিভাবে দেখতে হবে? এগুলো দলীয় করেন ছাড়া আর কি? এখন আপনাদের ডিসিএসপি আর আপনারা হচ্ছেন, আমরা হচ্ছি সব ছোট জগন্নাথ। টক শোতে আসলে সাজেশন দিলে সাজেশনটাকে সমালোচনা মনে করছেন, আর সমালোচনা করলে সেটা তো কিভাবে ওই সুধা সদন আর হাওয়া ভবন আর কি কি তুলবেন এগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন। আপনার কাছে সাজেশন, আপনি কিন্তু ডক্টর, এই করোনা মোকাবেলা করতে গেলে অবশ্যই লকডাউন প্রয়োজন আছে, এবং এইটা লকডাউন না দিলে ব্যাপক হারে এটা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি করাতে হবে। আর জেলা শহরগুলো হেলথ কমপ্লেক্স থানা যেগুলো আছে আপনার কাছে আমার প্রশ্ন, লকডাউন করলে তো সরকারও বোঝে সরকারের কোনো সমস্যা হবে না এবং সরকার এটাকে ঠেকাতে পারবে, আমরাও বুঝি, কিন্তু লকডাউন না করার উদ্দেশ্য কি হতে পারে সরকারের? আমি তো কোনো উদ্দেশ্য, তেমন কোনো উদ্দেশ্য পাই না, তবুও সরকার দিচ্ছে না কেন? আপনার কি মনে হয়? এখানে সরকারের লকডাউন দিতে গেলে দুস্থ মানুষকে খাওয়াতে হবে, কার্ড দিতে হবে, চাল দিতে হবে, এগুলো অপারক। মুখে লেকচার দিয়ে ঘোষণা দেওয়া, প্রণোদনা বহুত সোজা কাজ, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের দিন মজুদের দুস্থর যে সংখ্যা, তাদেরকে সাহায্য করা এইটা তাদের পক্ষে পসিবল না। যার কারণে তারা দেখেন বিমান থেকে, ট্রেন থেকে, বাস থেকে সবকিছু তারা ছেড়ে দিচ্ছে, এবং যে পরিমাণ করোনা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেই পরিমাণ, এটা বাংলাদেশের আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই পরিমাণ প্রকাশ হচ্ছে না, এবং মন গড়া এগুলো প্রকাশ করছে। সবগুলো প্রকাশ করে, তাদের একটা মৃত্যুর সংখ্যা অনেক বেশি। ঢাকা মেডিকেলে মরক লেগে গেছে, মৃত্যুর মরক, টেস্ট করে নাই, অতএব ওটা করোনা না, টেস্টের রেজাল্ট আসে নাই, তার আগে মারা গেল, অতএব ওটা করোনা না। তাহলে এটা হলো না কি? একটা দেশে একটা সুস্থ পরিসংখ্যান থাকবে না, একটা সত্য তথ্য থাকবে না, একটা মৃত্যুর সঠিক স্বীকারোক্তি থাকবে না? কি বলেন এগুলো? এগুলো কথা বলতে গেলে বলেন যে আপনারা ওই তর্কই করছেন। সঠিক এবার বাজেটে স্বাস্থ্য খাতে কোথায় জেলাওয়ারি কোথায় বরাদ্দ আছে, সব বরাদ্দ বাজেটে, এটা আমরা জানতে চাচ্ছি। সরকার দেখ। এবার আপনি যেহেতু ডাক্তার, আপনি সরকারকে সাজেশন দেন, আপনি ওয়ার্ক আউট করেন জনগণের জন্য। সবাই জনগণের ভোটের গরম আপনি দেখেন, আমরাই দেখাই। ভোট আপনি আপনারা জনগণের কথা বলেন, আমরা ভোট পেয়ে জনগণের কথা বলি, কিন্তু বাস্তবিক তো জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যেতে গেলে জনগণকে সম্বল করে জনগণের জন্য যেটা প্রয়োজন সেটা। ওই প্রধানমন্ত্রী কি প্রণোদনা দিলেন, কোন লেকচার দিলেন, বক্তৃতা দিলেন, টাকার পরিমাণ নিয়ে আপনার আমার গরিব মানুষের করে পেট ভরবে না ভাই। আজকে বক্তৃতা দিচ্ছি, কালকে যে আক্রান্ত হবো না, পৃথিবী থেকে বিদায় নিবো না, এটা কে বলবে বলেন? ঢাকা শহরে আসবো, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে আমি শেষ টার্নে আবার আসবো, আপনি শেষ কথা বলবেন। আমি এখন সবার কাছে আবারও যেতে চাই, এই মুহূর্তে আমি যেতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে। এই আজকের যে প্রসঙ্গ আগামী বাংলাদেশ, এর 10 বছর থেকে ওনাদের খাওয়া হবে না, বগুড়ার তুফান যে দুর্নীতি করছে, বাংলাদেশের পাড়া মহল্লায় তুফান তৈরি হয়েছে, দুর্নীতির আখড়া। হ্যাঁ, একটা দুদক কি করছে? একটা দুদক হচ্ছে পরিষ্কার করেছে, ভোটার সার্টিফিকেট দেওয়ার লিগে দেখা যাচ্ছে। একটা করোনার ভিতরে আপনি নিয়ে আসতেন রুচি ব্যক্তিতে ছাড়া কিছুই না। বাংলাদেশের সম্পর্কিত একটি সমস্যার আমরা আজকের পত্রিকায় দেখতে পেয়েছি যে সীমানা নিয়ে পরশীদের আগ্রাসনের সংস্কৃতির সীমা নেই অলরেডি।
চীন ভারত লাদাখ সীমান্তে ফুটছে, সীমান্তে সীমান্তে পাখানাদার পাকহানা প্রায় নিত্য ঘটনায় দাঁড়িয়েছে। নেপাল মানচিত্র বদলে মুখ ভার করে রয়েছেন, এমনকি ছোট্ট প্রতিবেশী ভুটানও চীনের লাল ফৌজকে তাদের ওয়াচ টাওয়ার ব্যবহার করতে দিয়ে পরোক্ষ সীমান্তে সমস্যায় সায় দিয়ে চলেছে। সেক্ষেত্রে বাংলাদেশের আজকের ঘটনা হলো যে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তে বাড়তি আধা সেনা মজুত করার দেখা গেছে, দৃশ্যমান হয়েছে। বাংলাদেশ সীমান্তে কেন ভারত এই আধা বাহিনী, যেটাকে বলে আধা সেনা সে দেশের ভাষায়, সেটাকে মজুত নিয়ে কি হতে পারে, কি কারণ হতে পারে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্কে কোনো ধরনের অবনতি বা ভাটা পড়ছে কিনা, বা আপনি বা ওই সমস্ত বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন, আমাদের বাংলাদেশের অবস্থানটা কিভাবে মূল্যায়ন করছেন, সেটাও আমাদের আগামীর ভবিষ্যতের সাথে সম্পর্কিত যথেষ্ট। জি জনাব রবি। আপনি প্রসঙ্গটা একেবারে চেঞ্জ করে ফেলেছেন। আমি খালি একেবারে চেঞ্জ করেছি, কারণ আমরা করোনা নিয়ে সারাক্ষণ ছিলাম, এখন এটাও আমাদের আগামীর বাংলাদেশের সাথে যথেষ্ট সম্পর্কিত। ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক কখনোই ভালো না, কারণ হচ্ছে যে ভারত ওই সম্পর্কটা বিল্ড আপ করার রাজনীতি করে না। ভারতের রাজনীতির মধ্যে একটা আত্মকেন্দ্রিকতা রয়েছে। ভারত বন্ধুত্ব করে শুধুমাত্র তার স্বার্থে, যার ফলে প্রতিবেশী অনেক দেশের সাথে তাদের সংকট রয়েছে। আমরা রাজনৈতিক আভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিশ্চয়ই ভারতের একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ছিল। একসময় নেপালে ছিল, ভুটানে ছিল, তারা বেরিয়ে গিয়েছে, কারণ তারা দেখেছে ভারতের সাথে বন্ধুত্ব রেখে লাভ হয় না, ক্ষতি হয়েছে, এবং ক্রমান্বয়ে ভারতের কদর রাজ্য তারা হয়ে যেতে চেয়েছিল। সেখান থেকে তারা জাতীয় ঐক্য হয়ে বের হয়ে আসছে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। আমাদের তো আভ্যন্তরীণ রাজনীতিতে একটা দৈন্য দশা রয়েছে। ক্ষমতাসীনরা রাজনৈতিক চরিত্র হারিয়ে বিরোধী দলকে নিধন, পীড়ন, অথবা ধরেন জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের বাইরে রেখে জনগণকে তাদেরকে ক্ষমতায় থাকতে হচ্ছে। এই অনির্বাচিত ভাবে অথবা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে তাদেরকে কোনো কোনো সময় ভারতের সহযোগিতা প্রয়োজন হয়েছে। বিদায় ভারতের কিন্তু একটা হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, এবং বাংলাদেশের পর তারা একটা কর্তৃত্ব পরায়ণ আচরণ দেখাতে চায়। তো বাংলাদেশের মানুষ তো দেশপ্রেমী মানুষ, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতি হিসেবে আমাদের কিন্তু নিশ্চয়ই দেশপ্রেম রয়েছে, এবং ভারতের সাথে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত চাই। কিন্তু আমরা ভারতের শুধু স্বার্থ রাখবো, আমাদের স্বার্থ ভারত দেখবে না। আমাদের ঐতিহ্য, আমাদের স্বাধীনতা, আমাদের সভরেন্টিটি, আমাদের ধরেন বেঁচে থাকার যে অধিকারগুলি রয়েছে স্বাধীন রাষ্ট্র হিসাবে, সেগুলির প্রতিও ভারতকে নিশ্চয়ই আপনার মনোযোগী হতে হবে, দায়িত্বশীল হতে হবে। এবং আমরা একটা ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু ভারতের একেবারে আনুগত্য, একেবারে নিয়ন্ত্রিত রাজনীতি বা নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে দিতে বাংলাদেশের মানুষ চায় না, আমরাও নিশ্চয়ই তা দেখবো না। তো ভারত যদি সীমান্তে অতিরিক্ত সতর্ক নিয়ে হয়ে থাকে, নিশ্চয়ই তারা মনে করছে যে বাংলাদেশের সম্পর্কে তাদের সতর্ক হওয়ার একটা তাগিদ তারা হয়তো উপলব্ধি করছে। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়, এবং ভারতের রাজনীতি ভারত করবে, ভারতের সমস্যা ভারত মোকাবেলা করবে। এখানে বাংলাদেশ কোনো অংশ হবে না, বাংলাদেশ কোনো পার্ট হবে না। বাংলাদেশ কেবলমাত্র তার রাজনীতি, তার স্বার্থ, তার সভরেন্টিটির উপরে সে আপনার থাকবে, নজরদারি থাকবে। দ্বিতীয়ত আপনি আরেকটা কথা বলছিলেন, আমি করোনাতে একটু যেতে চাই। সেই জায়গাটা হলো যে আমরা কিন্তু এখনো 63টা জেলায় টেস্টের আয়োজন করতে পারিনি। আমাদের যে 64টা জেলার মধ্যে 43টি জেলায় আমরা টেস্টের এখনো আয়োজন করতে পারিনি। অর্থাৎ আপনি পিসিআর এর সংকটের কথা মিল্লাত ভাই বলছিলেন, থাকতে পারে, কিন্তু আমরা যে সময় পেয়েছিলাম, আমাদের হিউজ অর্থ ব্যয় করে হলেও দ্রুত গতিতে সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারণ আমাদের 43টি জেলায় যদি এখনো টেস্টের আয়োজন না করা যায়, উপজেলা পর্যায়ে করোনা চলে গিয়েছে, তার মানে হচ্ছে কি, আপনি টেস্ট করতে পারছেন না, টেস্ট করতে পারছেন না, আইসোলেশনে নিতে পারছেন না, অথবা এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই পথ কিন্তু আপনাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা? আপনারা তো সরকারের সমালোচনা করেছে, সরকার করছে 18 কোটি মানুষকে প্রস্তাবনাটা কি, ব্যাপার নয়, কিন্তু প্রস্তাবনা কি? আমি তো যে বললাম যে 43টি জেলায় এখনো পর্যন্ত টেস্টের আয়োজন করা যায়নি, সরকার দ্রুত করুক, এক সপ্তাহের মধ্যে করুক, এটা তো পরামর্শই। দ্বিতীয়ত ধরেন আপনি বরিশালে 28টি আইসিইউ আছে, তথাকথিত আইসিইউ, আমি মিল্লাত ভাইয়ের সাথে একমত যে আইসিইউ সম্পর্কে আমিও জানি, তথাকথিত আইসিইউ, একটি দিয়েও করোনা রোগীর আপনার ট্রিটমেন্ট করা যাচ্ছে না, একটি দিয়েও, সেখানে একজন ডাক্তার পর্যন্ত বিশেষজ্ঞ নাই। তো এই আইসিইউ থেকেও তো আপনার লাভ হচ্ছে না। আরেকটা জায়গায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাজেটের কথা আপনি বলছিলেন। বাজেটে আমাদের যে বরাদ্দ, সেটা প্রথমত অপ্রতুল।
41,000 টাকা কোটি টাকার কথা মিল্লাত ভাই বলছেন, সেটাও অপ্রতুল। দ্বিতীয়ত হচ্ছে যে বিগত দিনের আমাদের 25,500 কোটি টাকা সংশোধিত আকারে 29,000 কোটি টাকা ব্যয়ের যেভাবে হয়েছে, সেখানে ক্রয় জায়গা অস্বচ্ছ দুর্নীতি, তারপর হচ্ছে যে আমাদের খাতওয়ারি যে বরাদ্দ তার ব্যয়ের ক্ষেত্রে অস্বচ্ছতা দুর্নীতি, আমাদের সরবরাহ এবং পার্সেস যে জায়গা আছে সেই সমস্ত জায়গায় ব্যাপক অনিয়ম হয়েছে, মিল্লাত ভাইও জানেন। সেই জায়গায় আমরা কোনো কারেকশন করিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে যদি আমরা কারেকশন না করে থাকি, তাহলে এই বরাদ্দ প্রথমত অপ্রতুল, দ্বিতীয়ত এই বরাদ্দ জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোনো কাজে আসবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। আরেকটা কথা আমি কেন বলছিলাম, মধ্য এবং নিম্ন আয়ের যে দেশগুলি আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের চেয়ে নিচে, আমি প্রথমেই উল্লেখ করেছি। বাট আপনি দেখবেন গত 12 বছরে আমরা তাদের চেয়ে বেশি বরাদ্দ স্বাস্থ্য খাতে দিয়েছি। অর্থাৎ আমরা যে বরাদ্দ স্বাস্থ্য খাতে দিয়েছি বা ব্যয় করেছি, তার সুফল আমরা পাইনি। অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং সরকারি দলের লোকজনই এর সাথে জড়িত। আমরা সরকারের কাছ থেকে সেখানে স্বচ্ছতা পাইনি, সুষ্ঠু ব্যবস্থাপনা পাইনি। আর আরেকজন বলছিলেন, আপনি বলছিলেন যে লকডাউন দিলে কি সমস্যার সমাধান হবে কিনা। হ্যাঁ, লকডাউনের কোনো বিকল্প নেই। এখন লকডাউন কেন সরকার দিচ্ছে না, তার কারণ দুটি। একটা হচ্ছে মানুষকে লকডাউন দিলে তার প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে হয়, তার সেবা নিশ্চিত করতে হয়, তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হয়, তার জীবন নির্বাহের ব্যবস্থাটা কম বেশি নিশ্চিত করতে হয়। সেখানে সরকারের অপ্রস্তুত, এবং সেখানে সরকারের পর্যাপ্ত বরাদ্দ নেই এবং ধরেন প্রস্তুতি নেই। দ্বিতীয়ত রয়েছে যে লকডাউন করলে মানুষ সরকারের না থাকে, সরকারের দোষ কোথায়? বা সরকারের কাছে অর্থ যদি না থাকে, সেটা সরকারের দোষ তো না, তাই না? স্বীকার করুক সরকার যে অর্থ নাই, আপনার কাছে যে অর্থ নেই, আপনার কাছে যে অর্থ স্বীকার নেই। স্বীকার করে না। 10 বছরে 9 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 2.5 লাখ কোটি টাকা ব্যাংক খেলাফি হয়েছে, স্বাস্থ্য খাতের নামে 2 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে, জনগণ ব্যবহার করেন নাই। এমন কোন সেক্টর নাই দুর্নীতি হয় নাই। আপনি তো জনগণের অর্থ কালেকশন করছেন। আপনি 3,30,000 কোটি টাকা রাজস্ব আয় করবেন এবার বাজেটে, 3,50,000 কোটি টাকা রাজস্ব ব্যবস্থাপনা ব্যয় করছে। তাই যদি হয় তো সরকারের কাজটা কি? আপনার কাছে যদি অর্থ না থাকে, ব্যবস্থাপনা না থাকে, আপনি ক্ষমতায় আছেন কেন? যারা অর্থ ব্যবস্থাপনা কালেকশন করতে পারে, ব্যবস্থাপনা দিতে পারে, জনগণের পাশে থাকতে পারে, সেরকম একটা সরকার গঠনের সুযোগ করে দেন না। তা তো করছেন না। তো আপনি তো লুটপাট করার জন্য ক্ষমতায় আছেন। সেটি না হলে আপনি জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে ক্ষমতায় আছেন কেন? আপনি তো রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি ব্যর্থ হয়ে থাকেন, আপনি পারছেন না, ত্রাণ দিতে পারছেন না, চিকিৎসা দিতে পারছেন না, আইসোলেশনে নিতে পারছেন না, মানুষের জীবন জীবিকা ঝুঁকিতে চলে গিয়েছে। আগামী দিনে বাংলাদেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে কিনা, জীবন নির্বাহ করতে পারবে কিনা, ন্যূনতম স্বাস্থ্য সেবা পাবে কিনা, সে ব্যাপারে তো আপনি নিশ্চয়তা দিতে পারছেন না, মানুষকে আশ্বস্ত করতে পারছেন না, মানুষকে অভয় দিতে পারছেন না, মানুষের পাশে থাকতে পারছেন না। তো আপনি কেন ক্ষমতায় আছেন? আপনার তো দরকার নেই ক্ষমতায় থাকার। কারণ আপনি জনগণ, প্রথম কথা হচ্ছে যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না, প্রথম মনে করে না। সে বৃত্ত শ্রেণী লালন করলে, রাষ্ট্রের ব্যবস্থাপনায় দুর্বৃত্তদের পাশে থাকলে তার ক্ষমতায় থাকতে সহজ হয়। গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় থাকবে বা যাবে, সেই মানসিকতা সরকার হারিয়ে ফেলেছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম সমস্যা। সেটা না হলে তো আমরা একটা ভালো ব্যবস্থাপনা করা যেত, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি করা যেত, বাংলাদেশের মানুষ তার পছন্দের সরকার বেছে নিত। আমি তো সেই সুযোগটাও বাংলাদেশের মানুষকে দিচ্ছে না, সেটাও তো আপনার বন্ধ করেছে সরকার, তাই না? আমি যে জায়গায় ছিলাম, যে এই বাজেটের বরাদ্দর জায়গা, মিল্লাত ভাই নিশ্চয়ই সংসদে বলবেন যে আমাদের বরাদ্দর ক্ষেত্রে এবং বরাদ্দের বাড়ানো দরকার, এবং বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনা দরকার ব্যবস্থাপনার ক্ষেত্রে। স্বাস্থ্য খাতে কিন্তু সেটা নেই। একই অবস্থা কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে আমরা গতবার 74,000 কোটি টাকা বাজেটে ছিল, এবার 95,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কৌশলে সেখানে আবার অন্যান্য খাত যুক্ত করে দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে আমরা গতবার যে অর্থ ব্যয় করেছি ত্রাণের নামে, সেগুলি স্বচ্ছতার সাথে হয়নি, সাম্যের সাথে হয়নি। সেখানে জনগণের অর্থ শুধুমাত্র সরকারি দলের লোক পেয়েছে, সরকার অনুগত যে সমস্ত নেতাকর্মী আছে তারা পেয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি যারা, সরকার যাদেরকে নিযুক্ত করেছে, নির্বাচিত করেছে, আমি বলতে চাচ্ছি না, তাদের মাধ্যমে লুটপাট হয়েছে। অর্থাৎ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দটা যাতে স্বচ্ছতার সাথে প্রয়োজন অনুসারে, প্রকৃত যারা ভুক্তভোগী, আমাদের অলরেডি 3.5 কোটি দারিদ্র্যসীমার লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, নতুন করে আরো প্রায় 2.5 কোটি লোক, মোট 6 কোটি লোক দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এই আপনার যেটাকে বলা হয় নিরাপত্তা খাতে, সামাজিক নিরাপত্তা খাতে যে বাজেট আছে, যে বরাদ্দ আছে, সেটা যাতে সেই
প্রকৃত ভুক্তভোগীরা পায়, যাতে হতদরিদ্র লোকগুলির মধ্যে যায়, সেই ব্যবস্থা মিলাদ ভাই করুক না। আমাদের পরামর্শ তো এইটা। আপনি বরিশাল মেডিকেল কলেজের 28টা আইসিইউ আছে, কেন ফাংশন করছে না? খবর নেন, ব্যবস্থা নেন। আপনি প্রত্যেকটা জেলায় টেস্টের অন্তত ব্যবস্থা করে দেন, 50টা টেস্ট হোক। করছেন না তো, 110 দিন তো প্রায় পার হয়ে গেল। আর কত অভয় শোনাবেন আপনি বলেন? মানুষ তো আস্থা রাখছে না, মানুষ তো আপনাদের কথার উপর বিশ্বাস করতে পারছে না, মানুষের না বিশ্বাস চলছে। এলাকায় যান, জনগণের কথা শোনেন, গোত্র দাহ না, মানুষের পাশে থাকেন, মানুষের জন্য রাজনীতি করেন। আপনারা রাজনৈতিক দল হিসেবে আমাদের ডিপ্রাইভ করেছেন, জনগণকে এক বাক্যে শেষ করব, সাংবিধানিক অধিকার থেকে ডিপ্রাইভ করেছেন, রাজনৈতিক অধিকার থেকে ডিপ্রাইভ করেছেন জনগণকে, আমাদের দল হিসেবে আমাদের ডিপ্রাইভ করেছেন। কিন্তু জনগণের রাষ্ট্রে যে রাইট রয়েছে, তার যে অধিকার রয়েছে, প্লিজ তার থেকে জনগণকে আর বঞ্চিত করেন না। জনগণকে অনেক কিছু থেকে বাংলাদেশের জনগণকে আপনারা নিগৃহীত করেছেন। জনগণের কাছে আপনারা জবাবদিহি করতে চান না, জনগণকে রাষ্ট্র ব্যবস্থা আপনি রাখছেন না, প্রত্যক্ষভাবেও রাখছেন না, পরোক্ষভাবেও রাখছেন না। কিন্তু জনগণের যে সম্পদ রয়েছে, সেটা তার অধিকার, সেখান থেকে তাদের বঞ্চিত করবেন না। এটা আপনাদের করুণা নয়, এটা জনগণের অধিকার, এটা করুণা নয়। জনগণের অর্থের সরকার পরিচালিত হচ্ছে, অনুন্নয়ন খাত অর্থাৎ লাখ কোটি টাকা আপনারা ব্যয় করছেন, 3,50,000 কোটি টাকা, কিন্তু জনগণের কাছে এটা অপরাধ, এটা অন্যায়, এবং এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। জি, সীমিত বিষয় নিয়ে কিন্তু আপনি যে সব বিষয়ে এত বেশি জানেন, এত সুন্দর করে উপস্থাপন করতে পারেন, আমার জানা ছিল না। এখন আপনার কাছে আমি সব বিষয়ে জানতে চাই, আপনি সব বিষয়ে আপনি মতামত বা আপনার মন্তব্য করুন। আমি আর স্পেসিফিক কোনো বিষয়ে জানতে চাই না। আমি আগেই বলি, আমি এই আজকে সবার মাঝে আমি ছোট, এই জন্য আমাকে একদম আগে কেটে দিন, আমাকে একটু সময় দিন। না না, আপনাকে আমি কেটে দিয়েছি, আপনার সাউন্ডে প্রবলেম ছিল যে কারণে। জি, আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে আপনি সময়টা কমই পেয়েছেন। হ্যাঁ, কম দেইনি, ইচ্ছা করে ছিল তো, কম পাইনি। আপনি একটা কথা বলছেন যে শুধু আওয়ামী লীগের এমপি রাই নাকি ত্রাণ দিচ্ছে। আমি আপাকে বলবো, আপা ঢাকায় বসে না থেকে আপনারা আপনার দলের যে চেয়ারম্যান আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা ত্রাণ পাচ্ছে কিনা। বলতে যাচ্ছি না, আমার জেলার খবর আমি বলছি, আপনার কথা কাটা যেতে হবে না। আর 6 কোটি মানুষ যে এই যে ত্রাণ পেল, সেখানে কি শুধু আওয়ামী লীগের মানুষকে ত্রাণ পেয়েছে? বিএনপির অন্যান্য দলের কেউ কে ত্রাণ পায়নি? সেটা মাঠে গিয়ে জিজ্ঞেস করেন, অবশ্যই আমি মনে করি সঠিক জানা আছে। যে সরকারের প্রস্তুতি নাই, এটা কে বলেছে? আমরা এই সরকার ব্যবস্থা নিয়েছে, এই সরকারের আমলে একটা লোকও না খেয়ে মারা যায় নাই, এইরকম আপনারা বা মারা গেছে এইরকম কোথাও কি আপনারা কোনো যদি খবর জানেন তাহলে সেটা আমাদেরকে জানান, আমরা অবশ্যই সেই ব্যবস্থা নিব। আর এই সরকার হলো মানবিক সরকার, কল্যাণমূলক সরকার। একটা জিনিস আমি বলি, আজকে যে মানুষের পাশে যারা আছে, ডাক্তার, পুলিশ, সাংবাদিক, আর্মি, সবাই কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। আজকে আমাদের আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, আমাদের আওয়ামী লীগের মাঠ কর্মী নেত্রীরা মাঠে আছে বলেই কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। কিন্তু ঘরে বসে আপনারা কই? আপনাদের কেউ তো বাইরে, ঘর থেকে বাহির হন নাই। আজকে যে কথাটা বারবার বলছেন যে অনেক ভবনের কথা বলেছেন, এই ভবনগুলা যার যার বাসা, সেগুলো মানুষের কল্যাণে। এই ভবন হাওয়া ভবনের মতো অকল্যাণের জন্য নয়, এবং এই দেশে ত্রাস এবং বোমা সেগুলো সৃষ্টি করার জন্য নয়। আমি আরেকটা বিষয় আজকে বলি, যে আজকে আপনারা বলছেন যে লুটপাট, আপনারা ঘরে বসেই কিন্তু বারবার লুটপাটের কথা বলছেন। ঘরে ঘরে গিয়ে দেখেন মানুষের ঘরে খাদ্য আছে কিনা, মানুষের ঘরে ঘরে আজকে মানুষ খাবার পাচ্ছে কিনা। আপনারা গ্রামে যান, ঢাকায় বসে কথা বললে চলবে না। আজকে মানুষের ঘরে ঘরে আজকে গিয়ে দেখেন যে আজকে যে আমাদের, বিশেষ করে আমাদের যে বিদ্যুতের উন্নয়ন হয়েছে, আজকে যে আমাদের কৃষিখাতে উন্নয়ন হয়েছে, আজকে যে আমাদের শিক্ষার উন্নয়ন হয়েছে, সেগুলো জেলাস না করে সরকারের সমালোচনা করে সঠিক কথা বলেন, তাহলে আমি মনে করি এতে জনগণের কল্যাণ হবে। আজকে একটা জিনিস আমি দেখেছি যে আমাদের যে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুরে যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আজকে যে শিক্ষার উন্নয়ন, কৃষির উন্নয়ন। আজকে আরেকটি কথা বলবো যে একটা সময় ছিল এই বিএনপির আমলে আমাদের সারের জন্য আমাদের কৃষকরা ত্রাণ চাইতে যায় নাই, সার চাইতে গিয়েছিল, সেখানে আমাদের যে 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। নির্বাচনের জন্য হরতাল দিয়ে লুট করতে গেছিলেন, লুটেরাদের পুলিশ হচ্ছে লুটেরাদের কাছ থেকে কৃষকের সার রক্ষা করতে গেছে। আপনি কথা শুনতে হবে, পাপি আপা কথা কাটলে আপনার কথার ফাঁকে কিন্তু তখন আমিও কথা কাটতে যাব, তখন কিন্তু জনগণ কথা শুনবে না,
তখন কিন্তু আমাদের এই আজকের টক শোটা আমরা মনে করি যে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর উদাহরণ তুলে নিয়ে আসবে। আমরা যেন আগামী প্রজন্মের জন্য কোনো কলঙ্ক তুলে নিয়ে আসে। আজকে দেখেন আলুর উৎপাদন আমাদের 2 কোটি টন, ভুট্টা কখনো বাংলাদেশে তেমন উৎপাদন হয় নাই, আজকে ভুট্টার উৎপাদন 60 লক্ষ টন। আজকে ধান উৎপাদনে আমাদের ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে আজকে আমাদের বাংলাদেশ আর তৃতীয়। মাছ উৎপাদনে, মিঠা পানির মাছ উৎপাদনে আজকে কিন্তু বাংলাদেশ দ্বিতীয়। বিদেশে আজকে বিদেশ বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে, আর আপনারা ঘরে বসে বসে আজকে বাংলাদেশ সরকারের সমালোচনা করছেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ একজন নেত্রী, উনি বুঝতে পেরেছিলেন যে আপনারা ঘরে বসে বসে আমাদেরকে নিয়ে ট্রল করবেন, জনগণের আপনারা সেবায় এগিয়ে আসবেন না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আজকে আমরা দারিদ্র বিমোচনে, আজকে আমরা কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে, আজকে গ্রামীণ জীবন উন্নত হচ্ছে, আজকে গ্রাম হবে শহর। গ্রামের মানুষ আজকে আওয়ামী লীগ বিএনপি নয়, বিএনপির মানুষরা বলছে যে শেখের বেটি যা করে যাচ্ছে বিগত কোনদিন কোন সরকার গ্রামের মানুষ বুঝে না যে বিএনপি, কিন্তু সাধারণ মানুষ বলে যে শেখের বেটির কারণে আজকে আমরা ঘরে ঘরে খাদ্য পাচ্ছি, আমাদের এখন আর মঙ্গা নাই। আমি আরেকটা বিষয় আজকে বলতে চাই, আপনি যে কথাটা বারবার বলছেন আপা যে প্রণোদনা দরকার নেই, কিন্তু এটা কি বলবেন যে প্রণোদনা যে ঘোষণা হচ্ছে বাস্তবায়ন না, প্রণোদনার দরকার নেই এটা বলা হয় না, কথা শুনতে হবে, জনগণ সেটা পাচ্ছে। আজকে কৃষিতে প্রণোদনা দেওয়া হচ্ছে, আজকে সাধারণ মানুষ বিনা সুদে আজকে সার পাচ্ছে, বীজ পাচ্ছে। আজকে বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে, সরকারের সেই সঠিক কথাগুলো বলুন। আর আজকে যে বাম্পার ফলন হয়েছে সেটা শুধু আওয়ামী লীগের কৃষকরা সেই ধান, সেই ভুট্টা, সেই আলু সেটা ফলায়নি, বিএনপির মানুষরা ফলাচ্ছে। আমরা যদি তাদের প্রশংসা করতে পারি, আপনারা ঘরে বসে শুধু সরকারের বদনাম না করে, সমালোচনা করে আপনারা আমাদের পাশে আসুন। আমি একটি কথা বলি, আমি আপনাদেরকে বলবো যে নতুন সভ্যতা, নতুন সমাজ আসবে, তাই শুধু আমরা যেন দোষাদোষি না করে, সমালোচনা না করে, আমরা যেন পজিটিভ সমালোচনা করি। আগামী পৃথিবীর জন্য আমাদেরকে পৃথিবীর এই জন্য আমাদের নিজেদেরকে কিন্তু বদলাতে হবে। আপনারা আমাদের যে ব্যর্থতা বলেছেন, আসুন আমরা পুরো পৃথিবী যে, তাহলে আমি মনে করবো যে আজকে পুরো পৃথিবী ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ এই করোনাকে ঠেকাতে আজকে পুরো পৃথিবী যেভাবে ঠেকে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, আজকে আমরা কিন্তু সেই জায়গায় আমরা এখনো টিকে আছি, আমরা যুদ্ধ করে যাচ্ছি। এবং এই যুদ্ধের একজন মানুষ নেতৃত্ব দিচ্ছেন, সেটা হলেন এদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনি বারবার একটি কথা বলছেন যে আমি একটি মানুষের কথা বলছি, আমি আপনাদেরকে বলবো আজকে টক শোতে এসে সমালোচনা করছেন, কিন্তু আজকে যারা আপনাদের মাঠ পর্যায়ে যারা আছে, আপনাদের দলের নেতা কর্মীরা, তারা কিন্তু একটি কথা বারবারই বলছে যে এই সরকারের আমলে আমাদের যতগুলো আমাদের ঘূর্ণিঝড় বলেন, আজকে যতগুলো আমাদের বিভিন্ন আমাদের যে সংখ্যা আমাদের এই দেশে এসেছে, সরকার কিন্তু খুব সুষ্ঠু হাতে সুন্দরভাবে সেটা মোকাবেলা করতে পারছে। সেই মোকাবেলা করার মতো সাহস একজনই আছে, সেটা হলো আমাদের এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং উনি সেটা মোকাবেলা করতে পেরেছেন বলে আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা না খেয়ে এখনো কিন্তু মরি নাই। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং আপনারা মাঠে যান, মাঠে গিয়ে আপনারা কথা বলেন, এবং আপনাদের দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন যারা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে কিনা। দর্শক আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের প্রোগ্রামটি অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে। শামিমা শাহরিয়ার, আপনি একদম পুরোপুরি এমন একটা সময় আপনি অনেকগুলি পয়েন্ট তুলে এনেছেন যখন আমার শেষের প্রান্তে। মাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, না আমি একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেডিও টেলিভিশন করলে আপনাদের কীর্তন শুনতেছি, আর কত কীর্তন শুনবে, কীর্তন শুনতে চায় না। আরে কি করছে কিচ্ছু করেনি, লুটোপুটে খাইছে। যে পরিমাণ চাঁদাবাজি করলে করোনাকে কেন্দ্র করে চাঁদা টাকা জনগণ দিতে হবে, ক্ষমতা থেকে নামলে বোঝা যাবে কতটি টাকা বিদেশে গেছে আর কতটি টাকা দেশের মানুষের জন্য ব্যয় করছে। ক্ষমতা থেকে লেকচার এরকম বহুত দেওয়া যায়। আপনি এলাকায় যান, জনগণের সাথে কথা বলেন। আরে না, আপনার বাসায় যে বসে আছে নাকি, আপনার বাসায় বসে আছে নাকি, এলাকা করছেন, এলাকায় যায় তো আপনার ঘরের ভিতরে বসে আছে নাকি? ফালতু কথা বলা যাবে না, এলাকায় যান। আমি যাই কিনা আপনি জানেন, খবর রাখেন, বড় কথা বলেন। নেতা কর্মীর সাথে আছে, নেতা কর্মীর সাথে থেকে ভোট দেন, নির্বাচন দেন, নিরপেক্ষ নির্বাচন দেন। নির্বাচন হচ্ছে মানুষের জনপ্রিয়তার ম্যান্ডেট। কোথায় ভোট? বাংলাদেশের মানুষকে খাদের কিনারে দাঁড় করে রাখছে, গণতন্ত্রের নামে গোলাবারুদ চালাচ্ছে, ভোটের নামে সন্ত্রাসী করছে, রাতের বেলা কি করছেন, ব্যালট বাক্স ছিনতাই করছেন, রাতের বেলা ব্যালট বাক্স ছিনতাই করছেন, আর দিনের বেলা কি
প্রণোদনা ঘোষণা থাকবে, বাস্তবায়ন থাকবে না। আপনার মুখে ঘোষণা আছে, মাটি বাস্তবায়ন কোথায়? আপনি তথ্য নিয়ে চলে এসেছেন, ঘোষণার বক্তৃতা লিফলেট যে টক শো আপনি রিডিং করছেন চিৎকার দিয়ে দিয়ে, বাস্তবায়নটা কোথায়? প্রণোদনা ঘোষণা থাকলে মাঠে তার বাস্তবায়ন থাকতে হবে। 10 টাকা কেজি চাল কি চুরি করে নাই ছাত্রলীগ যুবলীগ? বলতে পারেন আপনি? বলেন, আমি কিন্তু কৃষক কৃষককে গুলি করছে, কৃষককে গুলি করবে কেন? আমার কৃষকের সার যদি লুট করে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা, তো কৃষকের সার রক্ষা করতে পুলিশ বাহিনী যদি গুলি করে, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ষষ্ঠ সংসদ নির্বাচনে আমি আমার চাঁপাইনবাবগঞ্জে আমি দেখছি যারা সমানে অবরোধ দিয়ে রাখছেন, অবরোধ দিয়ে রাখছেন, হরতাল দিয়ে রাখছেন। একটা গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করার জন্য হাসপাতাল পর্যন্ত যেতে পারে না। সার পুলিশ প্রহরায় বিভিন্ন সার কারখানা থেকে সার বিভিন্ন জেলাতে পাঠানো হয়েছে। জেলাতে পাঠিয়ে কি হয়েছে? আপনাদের ছাত্রলীগ যুবলীগটা সার কৃষকের সার লুট করছে, লুটের ওদের গুলি করছে, কোন কৃষক গুলিবিদ্ধ হয় নাই। ছাত্রলীগ যুবলীগের সার চোর লুটেরা কৃষকের সার যারা খেতে খেতে তাদেরকে গুলি করছে। তথ্য না জেনে শুধু কথা বলবেন, এটা তথ্য না জেনে কথা বলতে হবে না। শেষ বক্তব্য জানতে চাইছি, আপনি খুব বলাবাজি দিয়ে দেশ চলে না। দেশ চলতে গেলে সততা থাকতে হয় এবং দেশপ্রেম থাকতে হয়, জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হতে হয়। ছাপ্পা সিল মেরে সব এমপি আর তারপরে মহিলা এমপিদের গলাবাজি শুনতে হবে এটা ব্যবস্থাতে। আমি আপনাদের কষ্টের কারণ জানি, আমি আর কথা বলবো না। আপনাদের কষ্টের কারণ জানি, আপনাদের কষ্টের কারণ আমরা জানি, সবার আপনাদের আমরা জানি। আপনি একবার অন্তর্জামী হয়ে গেছেন নাকি? কষ্টের কারণ জানেন, বর্তমান অন্তর্জামী দার্শনিক নাকি আপনি? না আলাদিনের চেরা গেছে, সবার কষ্টের কারণ আপনারা জেনে বেড়ান, জনগণের কষ্টের কারণটাকে জানেন। জনগণ কি চায় সেটা বিবেচনা করেন। বড় বড় কথা শুধু আপনারা চেয়েছিলেন মানুষ না খেয়ে মানুষ না খেয়ে বলে কেন? মানুষের ভোটের দেশ বাংলাদেশ, মানুষের দেশ বাংলাদেশ, মানুষ কেন করবে? আমাদের মনে খুব জানেন, নির্লজ্জ বেহার মতো কথা বলেন। আমার নিজেদের স্বপ্ন নিজেরা দেখান, নিজেদের স্বপ্ন নিজেরা দেখান, নিজেদের রাজত্ব করতে পারেন রাজত্ব কাল। ভোট ভোট কেন? 2014 সালে ভোট হয়েছে, হ্যাঁ 2019 সালে ভোট হয়েছে। কথা বলেন, ভোট করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ভোটে নির্বাচিত হওয়ার কোন প্রকার এদের নৈতিক অধিকারও নাই, এদের আগ্রহ নাই। দলাবাজি করে রাতের বেলা সিলভার স্টার, দিনের বেলা কাউন্টিং করে জগদ্দল পাথরের মতো এলাকায় ক্লাস করে সব নির্বাচন নাকি? হ্যাঁ, নির্বাচিত হন না, কোনো কিছু না, ভোট নাই, কিছু নাই, ফাজলামি করেন নাকি? এগুলা মহিলা এমপিদের ভোট নাই, সেটা ভিন্ন জিনিস। পুরুষরা নির্বাচিত হয়েছে, কোথায় নির্বাচিত নির্বাচন হচ্ছে? একটা নাম বলেন, একটা আসনের একটা সিটের নাম বলেন। আপনার কাছে আমি আসছি, পাপি আপা আপনার কাছে আমি আসছি। জি পাপি আপা প্লিজ, মুন্না ভাই আপনার কাছে আমি ইতি টানতে চাচ্ছি। আমাকে বলেছিলেন 1 ঘন্টার শো, তো 1 ঘন্টার 15 মিনিট হয়ে গেছে, আমি মনে হয় চলে যাই, কারণ 1 ঘন্টা। জি আপনি ইতি টানুন। আমি ইতি টানার অর্থে হচ্ছে যে কয়েকদিন আগে একটি চাইনিজ মেডিকেল টিম বাংলাদেশে এসেছিল, এবং আমি চাইনিজ মেডিকেল টিমের সাথে আমার বসার এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে কথা বলার সুযোগ হয়েছিল। তো তারা যে কথাটি বলেছে সেটি বলেছে, আমরা যদি আমাদের আচরণ পরিবর্তন না করি এবং বাংলাদেশের মানুষের যে অসচেতন, এইটা তারা রিকমেন্ডেশন হিসেবে 1 নম্বরে দিয়েছে। আমি আজকে টকশো সম্বন্ধে বলতে চাই না, কিন্তু করোনার সময় আমি ভেবেছিলাম যে আমরা অন্তত আমাদের আচরণটা পরিবর্তন, আচরণের কথা বলেছেন মানে মানুষের না জীবনের স্বাস্থ্যবিধির কথা বলেছে, স্বাস্থ্যবিধি যে আচরণ, এবং আমরা এটা মানছি না এইটা বলেছে। এবং তারা যখন রাস্তা দিয়ে গেছে তখন মানুষজনকে বাজারের মধ্যে ভিড় করছে, এইগুলোর কথা বলেছে। সেই কাজটি বলছে তারা 1 নম্বরে, যে এইটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে আসলে করোনাটা চলে যাওয়াটা একটু কঠিন হবে। দ্বিতীয় একটি কথা হচ্ছে যে আমি একটা সাজেশন চেয়েছিলাম, তো আমি এর মধ্যে যদি আমি ভুল না করি, এবং পাপি আপা হাসান, রবিউল হাসান, যদি সাজেশন আমি লিখে রেখেছি, যদি একটা ভুল পরে একটু বলবেন দয়া করে। আপনি ভেন্টিলেটরের কথা বলেছেন, আপনি অক্সিজেনের কথা বলেছেন, আপনি লকডাউনের কথা বলেছেন, এইটা কথা। আপনি একটা কথা বলেছেন, প্রশিক্ষিত নার্স ডাক্তার এগুলো দিতে হবে, নিয়োগ দিতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পাশাপাশি। হ্যাঁ, এই নার্সদেরকে আপনারা বাড়াচ্ছেন না, আমাদের তো জনগণের তো অভাব হওয়ার কথা না, কারণ ভেন্টিলেশন দেওয়াটা তো শিখতে হবে। আপনি জানেন এই কানাডা, আপনি পৃথিবীর উন্নত দেশের কথা বলেছেন, আমি জাস্ট একটু সময় নিচ্ছি। কানাডা সরকার যেটা করেছে, যে যারা অপেশাদার, যারা কখনো স্বাস্থ্য ডিপার্টমেন্টে কখনো কাজ করেনি, তাদেরকে
জাস্ট স্বল্প সময়ের জন্য তাদেরকে ট্রেন আপ করিয়ে কিন্তু এই ধরনের করোনা সংকটকালীন সময়ে তাদেরকে কিন্তু হসপিটালে অ্যাক্সেস দেওয়া হচ্ছে এবং তারা সেখানে সেবামূলক কাজে আছে বর্তমানে। সেখানে আমাদের দেশের মতো এত প্রতুল জনসংখ্যা আছে, যেখানে কম্পিটেন্ট অনেক লোক আছে এই সংকট সময়ে সহযোগিতা করার মতো মুখিয়ে আছে। অনেকে ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে অনেক কুমিল্লাতে আমি দেখেছি যে বিভিন্ন দল থেকে অথবা সামাজিক যারা যুব সমাজ থেকে কিন্তু ব্যাপক হারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকেও বা আপনারা কেন টানছেন না আপনাদের এই জি জনাব হাবিবুল মুন্না? কারণ এটা সামাজিক একটা, সবার প্রবলেম, এটা সবার প্রবলেম। তো আমি আসলে সবার প্রবলেম নিয়ে এক একটা দেশের হেলথ স্ট্রাকচার এক এক রকম, এক একটা দেশের হেলথ বাজেট এক এক রকম। প্রত্যেকটা দেশের একটা দেশের সাথে আর একটা দেশের তুলনা করলে আসলে আমি কথাটা বলে নেই। সেটি হচ্ছে যে আমাদের দেশে, বিশ্বাস করেন আমি ডাক্তার, আমি জানি, সবাই স্বীকার করবেন আমি যে কথাই বলবো, যে নার্স পেশাকে কখনোই সম্মানের সাথে দেখা হতো না, ঠিক কিনা? ঠিক, সবাই ঠিক বলবেন, আমি কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং নার্স পেশাটাকে মানুষ উৎসাহিত হতো না নার্স হওয়ার জন্য, এই কথাটাও কিন্তু ঠিক। বর্তমানে প্রাইভেট সেক্টর নার্সিং ইনস্টিটিউট গুলো হওয়ার কারণে অনেক ভালো ভালো কিন্তু নার্সিং ইনস্টিটিউট হয়েছে বাংলাদেশে, আপনার ঢাকা এবং ঢাকার বাইরে শহরে, এবং মানুষজনকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে মর্যাদা দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনশিক্ষা হাসিনা এই মর্যাদাটা দিয়েছেন, দেওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু নার্সিং পেশার দিকে আসছে। কিন্তু আপনি কোন নার্স যারা রেজিস্টার্ড নার্স, অর্থাৎ যারা রেজিস্টার্ড ডিপ্লোমাধারী বা যেটা হলো ডিগ্রি, মানে ডিগ্রিধারী নার্সরা কিন্তু কেউ বসে নেই আসলে। সুতরাং আমাদের দেশে যে নার্সগুলো, যে 2000 নার্স যে নেওয়া হলো, এতেও কিন্তু সরকারি বয়সে অনেক শিথিল করা হয়েছে, না হলে কিন্তু নার্স পাওয়া যাচ্ছিল না। এখন নার্সদের সাথে আপনি যে কোনো হসপিটালে যান, সরকারি না বেসরকারি গুলোর কথা বলি, বাংলাদেশের সবচেয়ে ভালো 3টা হসপিটাল, এভার কেয়ার যেটা অ্যাপোলো ছিল, স্কোয়ার আছে, ইউনাইটেড যান, একজন নার্স দেখবেন রেজিস্টার্ড নার্স, সাথে 3 জন দেখবেন এইড নার্স। তারা কিন্তু নার্স না আসলে, কিন্তু শিক্ষা, এবং তারা কিন্তু সিস্টেমের মধ্যে নাই, সহায়তা করার জন্য, সাময়িক সহায়তা করার জন্য, প্র্যাকটিক্যাল জাস্ট এক্সপেরিয়েন্স উইদাউট এনি ডিগ্রি, এটা করা হচ্ছে। এটাও কিন্তু সত্য কথা, কিন্তু আমরা চাইলেই কিন্তু পাই না। কিন্তু আপনি দেখেন, আপনি যে কথা বললেন যারা প্রয়োজনের সময় অনেকে নিয়ে আসা হয়েছে, এই উদাহরণটা কিন্তু বাংলাদেশেও আছে। যখন কমিউনিটি ক্লিনিক করা হয়, তখন সিএসসিপি যারা, তারা কিন্তু ইন্টারমিডিয়েটে সায়েন্স পর্যন্ত পড়াশোনা করা, তাদের ট্রেনিং দিয়ে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাস্ট আমি উদাহরণ দিলাম যে এই কাজটা আমরাও করেছি। আমি একটা ভুল তথ্য সম্ভবত দিয়েছি বা ভুল তথ্য মনে করেছেন, সেটি হচ্ছে আমি কিন্তু বলি নাই যে প্রত্যেকটা জেলা হসপিটালে 200 করে সিলিন্ডার পাঠানো হয়েছে, আমি বলি নাই। কিন্তু আমি বলেছি খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা জেলা হসপিটালেই 100 থেকে 150 সিলিন্ডার আছে, এবং এই সিলিন্ডার গুলো যে আবার সবগুলো কর্মক্ষম বা এর সাথে মিটার থাকে, ক্যানুলা থাকে, পাইপিং থাকে, সবগুলো যে সঠিক আছে আমি কিন্তু সেটা বলি না। আমি বলেছি যে 10-5টা না দিয়ে আমার লাগবে শত শত। আপনি একজন মানুষের জন্য, আপনার তো ধরেন আমি জানি না চাঁপাইনবাবগঞ্জে বা আমার ভালো, যার একটা নাই 10টা থাকলেই হলো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, না আপনার যেমন অক্সিজেন প্ল্যান্ট লাগবে একটা, আপনি কি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জে সিলিন্ডার ঢাকা পাঠাবেন, পরদিন আসবে? এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না। সুতরাং আমাদের, হ্যাঁ, তো সেখানে অক্সিজেন প্ল্যান্ট থাকার দরকার আছে। আর আইসিইউ করি, ভেন্টিলেশন করি, তাতে যদি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকে, সিলিন্ডার দিয়ে কিন্তু এইসব মেশিন চলে না, চলবে না। এটা স্বাভাবিক, এটা কিন্তু আমাদের এই ব্যাপারে সবাই ঐক্যমতে আছে, আছে, হ্যাঁ, এটা কিন্তু আসলে চলবে না। সুতরাং আমাদের যে কাজটি করতে হবে, আর ভেন্টিলেটর, তবে অক্সিজেনটা খুবই জরুরি, কোনো সন্দেহ নেই। করোনা পেশেন্টের, হসপিটালাইজ পেশেন্টের প্রথম চিকিৎসা হলো অক্সিজেন, এটা কোনো সন্দেহ নাই। আর সর্বশেষ চিকিৎসা হলো ভেন্টিলেশন, সর্বশেষ। সুতরাং হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে কত পার্সেন্ট লোক? আগে যেটা বলেছি আমি, 15% মতো লোক যারা আক্রান্ত হয়েছে তাদের। অর্থাৎ এখন যদি মনে করি যে আমাদের 1,15,000 লোক অসুস্থ, তাহলে হয়তো 16,000 বা 17,000 লোক হসপিটালে ভর্তি হবে, এটা স্ট্যাটিস্টিক্স। এর মধ্যে হয়তো এই 16-17,000-এর মধ্যে 13-14,000-এর মধ্যে অক্সিজেন লাগবে, হয়তো 4-5,000 খুব বেশি অক্সিজেন লাগবে, হাই ফ্লো অক্সিজেন লাগবে। আইসিইউতে যাবে কত পেশেন্ট? এদের যদি 3-4% হয়, সেটা 1000-এর কম। এখনো এটা টলারেবল যদি ঢাকা শহর বড় বড় হসপিটাল এবং কিছু কিছু মফস্বল হচ্ছে, আমার সিরাজগঞ্জে যেমন একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেখানে বড় একটা আইসিইউ আছে, সেইখানে যদি হয় তাহলে তাদেরকে চিকিৎসা দেওয়া এখনো সম্ভব।
আমি চিন্তিত হচ্ছি যে ভবিষ্যতে যদি আমরা অসচেতন হয়ে আমাদের আচরণ বিধি পরিবর্তন না করার কারণে আমরা নিজের ক্ষতি নিজে করি এবং তার জন্য যদি অসুস্থ হয়ে পড়ি, হ্যাঁ কেউ কেউ বিধি মানলে অসুস্থ হবেন, এটাও আমি অস্বীকার করি না, কিন্তু বিধি মানলে যারা অসুস্থ হবেন তাদের সংখ্যাটি হবে কম, কিন্তু বিধি না মেনে অসুস্থ হওয়ার সংখ্যাটি কিন্তু পৃথিবীতে অনেক বেশি। বিধিটাই কিন্তু ইম্পর্টেন্ট, একমাত্র ঔষধ হিসেবে বর্তমানে বিদ্যমান কিন্তু একমাত্র বিধি। এই যে সুতরাং এদেশে কিন্তু আমরা সামাজিক দূরত্বটাই একমাত্র সবাই মানছে, কোনো ওষুধ নেই, যত উন্নত কোনো দেশ ওষুধ নেই। এবং তার জন্য আপনারা বলেন যে লকডাউনের কথা বা যে শব্দই ব্যবহার করি, শাটডাউন বলা হয়, আমাদের দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল আমাদের অসচেতনতার কারণে, কিন্তু আমরা সেই সময়টিতে প্রায় 1 মাসেরও বেশি সময় থাকার পরেও কিন্তু আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে জিনিসটাকে হয়তো কিছুটা থামিয়ে রাখতে পেরেছি, কিন্তু ততটা নিয়ন্ত্রণ করতে পারিনি। এই ব্যাপারে আমাদের সহযোগিতাটি খুবই প্রয়োজন আসলে। আমি মনে করি মিল্লাত ভাই আরেকটা কথা বলি, ওই যে আপনার গরিব মানুষদের, দুস্থ মানুষদের মাসিক একটা রেশন কার্ড করে দেওয়া দরকার, যেটা ভারতেও আছে আপনাদের। হ্যাঁ, আমাদের এখানে আমরা আপনার সাজেশন গুলো খুবই চমৎকার। এবং আপনি দেখেন আমার আপা ওই যে শাহরিয়ার শামিমা শাহরিয়ার, উনি কিন্তু বলার চেষ্টা করেছেন, এবং উনি বলার চেষ্টা করেছেন যে ধরেন আমরা বর্তমানে যে পরিমাণ ভাতা দেওয়া হচ্ছে, সংখ্যা বাড়ছে, ভাতার পরিমাণ বাড়ছে, কিন্তু এটা যে মানুষের জীবনকে একদম পুরো মাসটা চালিয়ে নেবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এটা আমরা অস্বীকার করি, এটা অস্বীকার করি। বিপদকালীন কিছু দুস্থর কার্ড আমার একটা ব্যক্তিগত জিজ্ঞাসা আপনার কাছে আছে মিল্লাত ভাই, এটা হলো যে আপনারা যে স্বাস্থ্য খাত নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, স্বাস্থ্য মন্ত্রীর প্রতি অনেকে আঙ্গুল তুলছে, আপনাদের নিজস্ব দল থেকে অনেক আঙ্গুল তুলছে। আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতা নিয়ে আছেন, আপনারা যারা সংসদে এবং ব্যক্তিগত ভাবেও আপনারা এই স্বাস্থ্য এবং কেউ ডাক্তার, বিশেষ করে আপনার কথাই যদি বলি, আপনাদের কাছে কেন এই ধরনের ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হচ্ছে না? আপনারা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আপনাদের কেন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে না? এমন একজনকে দেওয়া হয়েছে। এই সংকটকালীন সময় আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এই করোনা ভাইরাসের সম্মুখে অবহেলার কারণে কিন্তু অনেক মন্ত্রীদেরকে অপসারণ করা হয়েছে। আমাদের বাংলাদেশে আমরা কেন এত কিছুর পরেও কেন একজন স্বাস্থ্য সম্পর্কে যার তিনি অবশ্যই অনেক জ্ঞানী, আমি তার প্রতি সম্মান রেখে বলছি, কিন্তু এই মুহূর্তে ওনার মন্ত্রণালয় কি যথেষ্ট পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে? আপনারা কেন এটাকে সঠিক লোকের হাতে দিচ্ছেন না? এত প্রশ্ন উঠবার পরেও আপনাদের নিজস্ব দল থেকে। এই প্রশ্নের আগে আমি যে কথাটি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমরা 50 লক্ষ লোককে বিভিন্ন কার্ডের মাধ্যমে, ভিজি কার্ড বলুন, বিভিন্ন কার্ডের মাধ্যমে, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 30 কেজি চাল 10 টাকার মাধ্যমে, 20 কেজি চাল 10 টাকার মাধ্যমে দিয়ে যে মানুষকে দেওয়া হতো তার সাথে আরো 50 লক্ষ পরিবারকে যোগ করা হয়েছে। এবং ঈদের আগে 2500 টাকা, এটা যে খুব বেশি টাকা মানুষ যে একদম বাড়িঘর করে ফেলবে সেটা না, তবে প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে পাঠিয়েছেন। বাংলাদেশ এমন একটা দেশ না যে কোনো কিছু করতে গেলে তার 1% দুর্নীতির মধ্যে যাবে না। এইটা তো আমরা আসলে এখনো শিখে উঠতে পারি নাই, কিন্তু আমরা দেখেছি সেই দুর্নীতির পরিমাণটা পার্সেন্টেজে খুবই কম। এবং আপনি যদি 75,000 জনপ্রতিনিধির কথা ধরে থাকেন সারা বাংলাদেশে যেটি আছে, মাত্র 100 জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, কেউ বহিষ্কার হয়েছেন, কেউ অব্যাহতি পেয়েছেন, এই কাজগুলো হয়েছে। আমরা যদি এই 100 জন বা 105 জনকে নিয়ে কথা বলি, 75,000 যারা জনপ্রতিনিধি তারা কিন্তু মনে কষ্ট পান, এবং মনে কষ্ট দেওয়াটা ঠিক না। আসলে আমরা যদি 2-1 জনের দোষকে বড় করে দেখি, আমি বলছি সঠিক সময় ঠিক আছে, আগে ঠিক ছিল। এই করোনা ভাইরাস আসবে আমরা জানতাম না। এই করোনা ভাইরাস কি আমাকে কি কোনো ধরনের মেডিকেলের দায়িত্ব দেওয়াটা কি উচিত হবে? আমি যেখানে নন মেডিকেল একজন মানুষ, কিছু সময় মানুষ বিল ক্লিনটন, নট বিল ক্লিনটন, ট্রাম্প, ওনার জন্য বলা ডিফিকাল্ট। না বলা ডিফিকাল্ট না, কিন্তু জাস্টিন ট্রুডো না, এটা কিভাবে আমি বলবো যে একজন মানুষকে আমি সরাসরি কিভাবে ব্যর্থ বা সফলতা বলছি? এটা আমরা দেখেছি যে তিনি বেশ ভালো কাজ করেছেন। প্রাইমারি হেলথ কেয়ারে একটার পর একটা পুরস্কার না, প্রাইমারি হেলথ কেয়ার, ইমিউনাইজেশন, ভিটামিন এ ক্যাম্পেইন, মাতৃমৃত্যু কমানো, শিশু মৃত্যু কমানো, এখানে করোনা তো ওনার প্রতি ব্যর্থতার প্রশ্ন ইয়েটাই বেশি আসছে করোনা। এটা তো আসলে সত্যিকার অর্থে পত্রিকাতে এসেছে, আমরা তো উনি যেহেতু দায়িত্বে আছেন, প্রশংসা হলেও ওনার হবে, দুর্নামও ওনাকেই সইতে হবে। এবং তার মধ্যে এই মুহূর্তে আমি যদি আপনার কথা বলি, আপনি একজন ডক্টর, পেশা আপনি একজন ডক্টর এবং আপনি একজন পার্লামেন্ট মেম্বার।
আপনাকে যদি আমি বলি যে আপনাকে কেন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে না, বা আপনার মতো আপনার সমসাময়িক যারা সমপরিমাণ জি এইটা হচ্ছে আপনাকে জানতে হবে যে এই পলিটিক্সে এবং মন্ত্রণালয়তে বিভিন্ন হিসাব নিকাশ করে দিতে হয়। একজন মানুষ শুধু ডাক্তার হলে যে ভালো চালনা করতে পারবে এটা নাও হতে পারে, আবার একজন ডাক্তার ভালো না, চালাতেও পারে। অবশ্যই এটা এটা একটা অভিজ্ঞতার বিশাল ব্যাপার অবশ্যই রয়েছে, আপনি যত কথাই বলেন। আমি কৃষক না, আমাকে যদি আমি একজন কৃষক, আমাকে যদি বলা হয় তুমি এখন পাইলট গিরির কাজ করবে, তুমি বিমানটা চালাতে হবে, এটা পারবো না। না পারার হ্যাঁ, কথা অন্য নয়, সময় কিন্তু শখের বসে পারবো, কিন্তু হ্যাঁ, আমাকে যখন অবশ্য বলা হবে যে বাধ্য হয়ে তোমাকে এখন চালাতেই হবে, আমি অ্যাক্সিডেন্ট করবো, এটা স্বাভাবিক। আমরা 10:30 কিন্তু বেজে গেছে, আপনার 1 ঘন্টার প্রোগ্রাম 1.5 ঘন্টা কিন্তু জি, হয়ে গেছে। যাই হোক, অনেক অনেক আপনি ইতি আপনার টানবেন। ধন্যবাদ। আমি জি আমি ইতি টানবো শুধুমাত্র একটা কথা বলেই, হুম। যে আমরা নিজেদের বড় করে দেখানোর চেষ্টা করছি না, তবে এই সরকার যে চেষ্টাটা করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, কোনো সন্দেহ নাই। তার মধ্যে যে দুর্বলতা নাই, তার জন্য সময়হীনতা নাই, তার যে সমালোচনা নাই, এটা আমরা কখনোই বলবো না। এটা গণতান্ত্রিক দেশ, মানুষকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে মানুষকে স্যাটিসফাই করা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবেই। কিন্তু ঢালাও ভাবে না বলে আপনারা যে আজকে যে 3-4টা সাজেশন আসলো, এটা সাজেশন সম্বন্ধে আমি আসলে মনে করি এগুলো খুব ভালো সাজেশন, এবং এগুলো করার ব্যাপারে প্রক্রিয়া চলছে। আমাদের টেকনিক্যাল আপনি এইসব সাজেশনগুলোকে অবশ্যই সংসদে উত্থাপিত করবেন, এটা আমাদের দাবি আপনার কাছে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র এটা কথার টক শো এটা শুধু নয়। এই দাবিগুলো নয়, এর সাথে আরো অনেক স্বাস্থ্য খাতের বাজেট বাড়াতে হবে। আপনার বাজেট বক্তৃতাগুলো যদি প্রতিবার শুনে থাকেন, জি, আমি কোনো বাড়াতে হবে, এই সেগুলো কথা ব্যাপারে বাদ দিই কিন্তু না। আপনার কথা কিন্তু বলছেন না কিন্তু আসলে। কিন্তু বিএনপি কিন্তু আরেকটা আমি বিষয় বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে তাই তা না। আজকের যে প্রস্তাবগুলো দিয়েছেন আমাদের রবিউল ভাই বা পাপি আপা, এগুলি আমি সাংবাদিক উপস্থাপক, আমি এভাবে ভাবছি না। আমি এখন একজন সাফারার। আমি এটা এই আজকের প্রসঙ্গটাকে আমি ওভাবেই নিচ্ছি, কারণ আমারও অনেক কিছু বলার রয়েছে। আর না হলে আমি এত কথা বলতাম না। আজকে আপনাকে পেয়েছি, কালকে পাবো না। আর আপনি যে ভূমিকা রাখতে পারবেন সংসদে, সেটা কিন্তু অন্য কেউ পারবে না। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আমাদের বলতে হয়, সেগুলোকে আপনারা শুনতে হবে, সেগুলোকে আপনাদের ওইভাবে আপনাদেরকে মানে ভূমিকা রাখতে হবে যেখানে রাখার। জি, মুন্না ভাই, আপনি শেষ কথা বলবেন। আমি শুধুমাত্র 1 মিনিট করে সবার কাছ থেকে দিয়ে আজকে বিদায় নিব। আমি শেষ কথা শুনবো পাপি আপনার কাছ থেকে, একদম পুরোপুরি 1 মিনিটের মধ্যে যদি শেষ করে আপনি কিছু বলার থাকে। জি এখনই জি জি, এখনই একদম শেষ। আপনি কাচুমাচু করছেন, কিছু বলবেন মনে হচ্ছে না। না, সেটার জন্য না, আমি শেষ হয়ে দেন, আমাকে অসুবিধা কি? সেটা এখানে দলীয়করণ আর বক্তৃতা, টকশো দলীয়করণ বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। উনি একটা কথা আমি কারেকশন করে দিতে চাই, ষষ্ঠ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক বিল পাশ করা নির্বাচন ছিল, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি বর্জন করছিল, এবং সারা প্রত্যেকটা জেলা শহরে কৃষকদের সারের জন্য হাহাকার, চাষের মৌসুম ছিল তখন, এবং ছাত্রলীগ যুবলীগ আমার চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে আমি দেখছি যে তারা সার লুট করতে গেছে, গাড়ি ভাড়া সার। তখন পুলিশ কৃষকের সার রক্ষা করার জন্য ফাঁকা ফায়ার করছে, কোথাও কোথাও ওই লুটেরা গুলিবিদ্ধ হয়েছে। তার অর্থই না যে ওরা সার কৃষক, ওরা কেউ কৃষক না, একবার লিস্টেড ছাত্রলীগ যুবলীগ। এবং তৎকালীন সময় হরতাল অবরোধ গর্ভবতী মা, গর্ভবতী মা তার বাচ্চা পর্যন্ত প্রসূত করতে পারে নাই, হাসপাতালে প্রসব বেদনায় মারা গেছে। হরতাল অবরোধ এরকমই হয়। আর সর্বশেষ কথা হচ্ছে, এই সরকার অনির্বাচিত সরকার, ছাত্র সেলমার্স রাতের বেলা দিনের বেলা কাউন্টিং করছে, তাদের নীতি নৈতিকতা জনগণের পক্ষে থাকতে পারে না। এবং নায়ক আমার বক্তব্য হচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু তারা আছে এবং তাদের সময় যেহেতু করোনা আসছে, করোনাকে স্বতঃস্ফূর্ত হবে, সর্বদলীয় হবে বাংলাদেশের 20 কোটি 15 কোটি মানুষকে নিয়ে এটা মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে গেলে পর্যাপ্ত লকডাউন দিতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী থানায় থানায় জেলা শহরে পৌঁছাতে হবে। প্রণোদনার ঘোষণার সাথে বাস্তবায়ন না থাকলে মিল্লাত মুন্না ভাই অবশ্যই সেটাকে সিরিয়াসলি নেবেন, এবং এই প্রস্তাবকে আমাদেরও একই সাথে একই প্রস্তাব মুন্না ভাইয়ের কাছে। জি, শেখ রবিউল আলম ভাই, আপনিও 1 মিনিটের মধ্যে শেষ করুন প্লিজ। না, আমি 1 মিনিটের মধ্যে শুধু এটুকুই বলবো যে আমাদের দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্য খাতে যে অভিযান চালিয়েছিল, সেখানে বেশ কিছু প্রস্তাবনা, 25টির মতো প্রস্তাবনা দিয়েছিল, এবং এইটাকে লিখেছিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আমাদের মন্ত্রী পরিষদ সচিবকে। সেখানে 2-1 জনকে শুধুমাত্র বদলি করা হয়েছে, বাকি ইনিশিয়েটিভগুলি নেওয়া হয়নি। আমি মুন্না ভাইয়ের মাধ্যমে চাইবো যে সেই পদক্ষেপগুলি যদি নেওয়া হয়, বিশ্লেষণ করা হয়, নিশ্চয়ই স্বাস্থ্য খাতে একটা পরিবর্তন বা একটা কারেকশন হলেও হতে পারে। সরকারের সে জায়গায় মনোযোগ দেওয়া উচিত। 1 সেকেন্ড, আমি যে কথাটা বলতে চাই, করোনা কালীন সময় কিন্তু আমাদের হতদরিদ্রের সংখ্যা বেড়েছে। যে সমস্ত মানুষ, ক্ষুদ্র আয়ের মানুষ, নিজস্ব উদ্যোগে কিছু করত, স্বল্প উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা,
তারা কিন্তু এই সময় কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহের কঠিন হয়ে পড়েছে এবং তারা নতুন করে শুরু করতে পারছে না। সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে সেটি হচ্ছে যে বিরাজমান হতদরিদ্রদের জন্য, নতুন করে যারা দরিদ্র হয়েছে তারা লিস্টেও নাই এবং তাদের জন্য স্পেশাল কোনো বরাদ্দও নেই, তাদের জন্য বিশেষ বরাদ্দ রেখে এবং সেটি প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাকালীন সময় তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য একটা স্বচ্ছ, সাম্য এবং সার্বজনীন পদক্ষেপ গ্রহণ করলে আমার মনে হয় যে বেশ কিছু করোনাকালীন সময় যারা সংকটে পড়েছে তাদের উপকার হবে এবং সেটা জনগণের প্রত্যাশা এবং সেটা রাষ্ট্রের এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি বিষয় আমি চাইবো। আরেকটা কথা খালি শুধু বলি, সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাত, আমাদের সামাজিক নিরাপত্তা খাত বরাদ্দ যা হয়েছে সেই বরাদ্দটা স্বচ্ছতার সাথে ব্যয় করার জন্য কিছু কারেকশন হয়, সেটি না হলে এই বরাদ্দ কোনো লাভ হচ্ছে না। বরাদ্দ বিগত দিনে কাজে লাগেনি, গত 12 বছর আপনারা কাজে লাগাতে পারেননি, একটা দৈন্যদশা চলছে, অব্যবস্থাপনা আছে, কিছু সিদ্ধান্ত হঠকারীও বটে। এই জায়গায় যদি সমন্বয় করা যায়, আর আমি একটা কথা বলেছিলাম জাতীয় সমন্বিত কৌশল, নট বিএনপি, জাতীয় সমন্বিত কৌশলের মিনিংটা অনেক বড়, নিশ্চয়ই মিল্লাত ভাই বুঝবেন এবং সেক্ষেত্রে সরকার এগিয়ে আসবেন। যদি এগিয়ে আসে তাহলে এমন একটা সুফল পাওয়া যেতে পারে। সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে বেসরকারি হাসপাতাল, তারা করোনা ট্রিটমেন্টের নামে সাধারণ মানুষের কাছ থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেডের ভাড়া, মানে একদিনের বেডের ভাড়া ডাবল হয়ে গিয়েছে, করোনা চার্জ 10,000 15,000 20,000 টাকা কালেকশন করছে, সেটা অ্যাফোর্ডেবল করেন, সেখানে সরকার নিয়ন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। বেসরকারি স্বাস্থ্য হসপিটালগুলি আপনার কাছে বিশেষ করে আমাদের আশরাফি পাপি আপা যেসব প্রস্তাব করেছে, সে আপনি তো একজন পার্লামেন্ট মেম্বার, আপনার মাধ্যমে কি আপনি সংসদকে জানাবেন কিনা, নাকি আপনি পাপি আপার কথা জানাতে চান না? অবশ্যই আজকে আসলে যে আপনার মাধ্যমে চাই উত্থাপিত হোক। যতটুকু সমালোচনা করেছেন, কিন্তু আমি মনে করি উনি যে ওনারা যে সাজেশন দিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, এভাবে যদি প্রথম থেকে দিয়ে আসতেন তাহলে অবশ্যই এটা জনগণের কাজ করতে হতো। আপনারা যখন কথা বলেন আসলে আমরা কথা বলি না, একটু আমাদের কথাটা বলতে দেন। আমি একটি কথা বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, কোথাও যেন আপনারা আজকে টক যারা আমার কথা শুনছেন, আমি সারা বাংলাদেশে সবার কাছে আহ্বান করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, আমাদের কোথাও আবাদি জমি যেন অনাবাদি না থাকে, আমরা সবাই যেন আমাদের যে ঘরের আঙ্গিনায় সবাই যেন আমরা শাকসবজি লাগাই। এবং আপনারা জানেন এবার আমাদের হাওড়ে সব জায়গায় বাম্পার ফলন হয়েছে, আমাদের ঘরে খাদ্য আছে, তাহলে আমাদের খাদ্য সংকট দেখা দিবে না। সেটা আমি শুধু আওয়ামী লীগের কথা বলি না, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতি আমার আহ্বান। আরেকটি কথা বলবো যে পুরো পৃথিবী যেখানে করোনা ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সেখানে আমরা কিন্তু যুদ্ধ করে যাচ্ছি মানুষের জন্য, মানুষের মৌলিক অধিকার পূরণের চেষ্টা করে যাচ্ছে আমাদের বর্তমান সরকার। আর আরেকটা বিষয় হলো যে এক লাইন আমি বলতে চাই যে আসুন আমরা বদলাই, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, সভ্যতার স্বার্থে, মানুষকে বাঁচাই, মানবতাকে বাঁচাই, সংকট উত্তরণ করি, তারপরে আমরা একে অন্যকে দোষারোপ করতে পারবো। এই জন্য আমার শেষ কথা হলো যে আমরা চাই আগামী বাংলাদেশ হবে সহযোগিতার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। আমি বিশ্বাস করি আমাদের ভুল হলে অবশ্যই আপনারা আমাদেরকে শুধরাবার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা নিজেদেরকে শুধরাবার চেষ্টা করব এবং আপনাদেরকে ধন্যবাদ দেব। আর আমার সর্বশেষ কথা হলো যে আমাদের এই সরকার যে উন্নয়নের কাজ করে যাচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার দৃঢ় প্রত্যয় একটাই যে বাঙালিকে আমার বাঁচাতে হবে এবং আমার সারা বাংলাদেশের মানুষ যেন একবেলা না খেয়ে থাকে, সেটা আমাকে সঠিকভাবে সেটা একটা জায়গায় নেওয়ার জন্য আমার কৃষি এবং খাদ্য সব দিকে আমরা বাংলাদেশকে সম্পূর্ণ করতে হবে। এই জন্য আমার অনুরোধ, আসুন সকলে মিলে এই সুন্দর বাংলাদেশকে বাঁচিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যাই এবং আমাদের বঙ্গবন্ধু যে আদর্শে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়নের জন্য সবাইকে আমরা সবাই মিলে কাজ করি। ধন্যবাদ সাগর ভাই আপনাকে, ধন্যবাদ যারা আপনার মাধ্যমে আমার কথা শুনলেন। মুন্না ভাই আপনি শেষ 1 মিনিটে যদি শেষ করেন, এবং এইটি আপনি এর আগেও টেনেছেন, কিন্তু আপনার প্রতি সবাই, আপনি যদি আজকে প্রমিস করেন যে হ্যাঁ আপনি অবশ্যই সংসদ উত্থাপিত করবেন এবং অবশ্যই এই অনুষ্ঠানের একটা সফলতা আমি চাই, আপনি সেটার একটা শুরুটা করলেন যে হ্যাঁ বিরোধী দলের আহ্বানও আপনারা সাড়া দিতে শুরু করেন। ধন্যবাদ। আসলে যে ব্যাপারটা আপনি আহ্বান করার কথা বলছেন, এটা কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একনেকের সভায় পাশ করিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা জেলাতে 8 বেডের একটি করে আইসিইউ হবে, সেটার জন্য ব্যবস্থা নিতে বলেছেন। এবং অক্সিজেন সিলিন্ডারের ব্যাপারে আমি বলতে পারি যে অক্সিজেন সিলিন্ডারে আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা হয়তোবা আরো 20-25 দিন লাগতে পারে বাংলাদেশে এসে পৌঁছাতে।
তৃতীয়টি হচ্ছে, সুতরাং এগুলো আমরা অবশ্যই বলবো বাজেটে বাড়ানোর জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য, এগুলো অবশ্যই বলবো ডেফিনেটলি। এটা শুধু এখানে টকশোর দাবি না, এটা সারা জনগণের দাবি, অবশ্যই বলবো। তবে আমি শেষ কথা দিয়ে শেষ করতে চাই, অনেক লম্বা টকশো হয়েছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন বিশাল হৃদয়ের মানুষ। তিনি তার দলের নেতাকর্মীদের এবং প্রশাসনকে হুকুম দিয়েছেন এই করোনা মহামারীতে দলমত নির্বিশেষে কারো দিকে না তাকিয়ে যাদের প্রয়োজন তাদেরকেই ত্রাণ দিন, তাদেরকেই সহযোগিতা করুন। এটা মাত্র বাংলাদেশের একজন মানুষই করেছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই সুন্দর আয়োজন থেকে যদি কিছুটা হলেও এই দেশের মানুষ উপকৃত হয়, তাহলে আমার এই ফেস দ্য পিপল অনুষ্ঠানটি সফল হবে। আমিও অনেক গর্বিত বোধ করব। আজকের যে কজন অতিথি এসছেন তারা আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিশাল ভূমিকা রাখতে পারবেন যদি তারা ইচ্ছা করেন। এখানে দুজন সংসদ সদস্য রয়েছেন, তাদের কাছে আমারও মিনতি এবং আমার দর্শক যারা আছেন তাদের পক্ষ থেকেও আমি আপনাদের প্রতি আহ্বান করব, আসুন সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি উদাহরণ তৈরি করি এবং সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করি, সহাবস্থানের রাজনীতির অনুশীলন শুরু করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।